নমস্কার, আমি শ্রী। আজ সোমবার, ঘড়িতে রাত্রি 8টা। নমস্কার, আমি ব্রততী। আরও একবার চলে এসেছি আরও একটি রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে। নমস্কার, আমি সাগর নেই। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর কে কোথা থেকে গল্পটা শুনছো অবশ্যই কমেন্টে জানাও। আর একদম লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একদম সঙ্গে থাকো, শুনতে থাকো ঋষিরা গল্পের আড্ডায়। রায়বাড়ির সামনে পুলিশের জিপটা এসে দাঁড়ালো। শহরে ছোঁয়া লাগা গ্রামটিতে তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। একসময় এই গ্রামে জমিদার ছিলেন রায়দের পূর্বপুরুষরা। তাদের ঠাঁটবাট পরাক্রম ছিল দেখার মতো। গ্রামের লোক ভয়ে সম্ভ্রমে একেবারে কাঁটা হয়ে থাকত। সেসব দিন এখন যদিও অতীত, তবে জমি জায়গা রায়দের এখনও নেহাত কম নেই। বাড়ির চৌহদ্দিটাই বেশ কয়েক একর জায়গা জুড়ে। মূল বাড়ি ছাড়াও গেস্ট এবং কর্মচারীদের জন্য আলাদা থাকার ঘর। বাড়ির সামনে বড়সড় বাগান, বাড়ির পেছন দিকে পুকুর, খেলার মাঠ সবই আছে। বাড়ির বড় কর্তা ইন্দ্রজিৎ রায়। জমিদারি মেজাজ না থাকলেও এই গ্রামের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তিনি। 3 ছেলে নিয়ে ইন্দ্রজিৎ রায়ের বড়সড় পরিবার। বড় ছেলে বিশ্বজিৎ, মেজ ছেলে কুমারজিৎ এবং ছোট ছেলে রঞ্জিত। যদিও কুমারজিৎ এখন আর জীবিত নেই। বছর 10 আগে একটা পথ দুর্ঘটনাতে উনি মারা গেছেন। পুলিশের জিপটা থেকে নামল প্রশান্ত। বুঝতে অসুবিধে হচ্ছে না, একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা আমূল বদলে দিয়েছে আশেপাশের পরিবেশ। অবশ্য ঘটনা না বলে দুর্ঘটনা বলাই ভালো। মনে মনে ভাবছিল করিমপুর থানার ইন্সপেক্টর প্রশান্ত সাহা। আনন্দমুখর বাড়িতে হঠাৎ করে এভাবে বিষাদের কালো ছায়া নেমে আসবে কেউই ভাবতে পারেনি। বিশ্বজিতের 2 ছেলে, তবে তারা পড়াশোনায় খুব বেশি দূর যেতে পারেনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা টেনে টুনে পাশ করে পারিবারিক ব্যবসায় ঢুকে গেছে। কুমারজিতের মৃত্যুর পরে ছেলের বউ আর ওদের একমাত্র মেয়েকে ইন্দ্রজিৎ নিজের বাড়িতেই রেখেছেন। কুমারজিতের মেয়েটি পড়াশোনায় বেশ ভালো, উচ্চ মাধ্যমিকে ভালো ফলও করেছে। এছাড়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে কলকাতার নামী ইঞ্জিনিয়ারিং কলেজে চান্সও পেয়েছে। নাতনির সাফল্যের আনন্দেই তাই আজ বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন ইন্দ্রজিৎ। স্বাভাবিকভাবেই আত্মীয় স্বজন জমায়েত হয়েছে। ইন্দ্রজিৎ রায়ের ছোট ছেলে রঞ্জিত বিয়ে করেনি, এলাকার নামকরা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। মেজদার মেয়ের পড়াশোনাতে এত ভালো হওয়ার পেছনে রঞ্জিতের ভূমিকা যথেষ্ট, সেটা বাড়ির সকলে এক বাক্যে স্বীকারও করে। কিছুদিন বাদে মেয়েটা কলকাতার হস্টেলে থাকার জন্য চলে যাবে। অকালে বাপকে হারিয়েছে, তাই চলে যাওয়ার আগে ওকে একটু খুশি দেখতে চেয়েছিলেন ইন্দ্রজিৎ। সেই উদ্দেশ্যেই আজ সমস্ত আত্মীয়দের বাড়িতে ডেকেছিলেন। বাড়িতে ঢোকার মুখে লোকজন একেবারে কিচকিচ করছে। প্রশান্ত ওর টিম নিয়ে মূল বাড়ির পার করে একটা গেস্ট রুমে ঢুকল। ওটাই ঘটনাস্থল। সেখানে গেস্ট রুমের মেঝেতে পড়ে আছে রঞ্জিতের নিষ্প্রাণ দেহ। রুটিন মাফিক তদন্তের কাজ চলাকালীন বেশ কিছু লোককে প্রশান্ত উঁকি মারতে দেখল গেস্ট রুমের দরজাতে। এদের মধ্যে 17-18 বছরের একটা মেয়ের বিষাদগ্রস্ত মুখ বার কয়েক নজরে এলো ওর। মেয়েটার দিকে তাকালে চট করে চোখ ফেরানো যায় না। সম্ভ্রান্ত রায় পরিবারের পুরুষ নারী যেন সকলেই সুন্দর, তবুও সকলের মধ্যে থেকে এই মেয়েটার রূপটাই বেশি করে চোখ টানল প্রশান্তর। ও মনে করতে পারছে না সৌন্দর্যের এহেন নিদর্শন এর আগে কখনো দেখেছে কিনা। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, সাধারণ হার্টফেলের কেস স্যার। সাব ইন্সপেক্টর বিকাশ একেবারে নিশ্চিন্ত। এই ধরনের কমন কেস ওরা এত ঘেঁটেছে যে মাথা ঘামানোর খুব একটা ব্যাপার থাকে না। তবে রায়দের বাড়ির কেস বলে এটাতে গুরুত্ব দিতে হচ্ছে। মৃত্যুর খবরটা পেয়ে প্রশান্ত তাই নিজেই চলে এসেছে। রঞ্জিতের শরীর স্বাস্থ্য বেশ ভালো, বয়সও খুব বেশি না, 40-এর আশেপাশে। যা শোনা গেল রঞ্জিত মিশুকে নির্বিবাদী মানুষ ছিলেন। আশেপাশের বেশ কিছু গরিব ছেলে মেয়েকে বাড়িতে পড়াতেনও। টাকা পয়সা নেওয়ার তো প্রশ্নই নেই, উল্টে রঞ্জিত নিজের টাকায় ছাত্রদের বইপত্র কিনে দিতেন। এহেন জনপ্রিয় মানুষের অকস্মাৎ মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। পাড়া প্রতিবেশীরাও শোকাচ্ছন্ন। প্রশান্ত বলল, মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে। একটু ইতস্তত করে কথাটা ইন্দ্রজিৎ রায়কে জানালো প্রশান্ত। বিকাশ যাই বলুক, রঞ্জিতের চোখ দুটো দেখে প্রশান্তর মনে একটু খটকা জেগেছে।
রঞ্জিতের বিস্ফারিত চোখে প্রচণ্ড ভয় পাওয়ার লক্ষণ। বাড়ি ভর্তি লোকজন, অনুষ্ঠানের আবহাওয়া ছেড়ে রঞ্জিত এই গেস্ট রুমে কি করছিল? কিছু একটা দেখে ভয় পেয়েছে রঞ্জিত। সেটা কি মূল বাড়িতে নাকি এই গেস্ট রুমে? এইসব নানান প্রশ্নের উত্তর জানা খুব জরুরি, তাই সঠিকভাবে তদন্ত হওয়া দরকার। ইন্দ্রজিৎ রায় জিজ্ঞেস করলেন, আপনি কি কিছু সন্দেহ করছেন ইন্সপেক্টর? সেরকম কিছু মনে হচ্ছে না, তবে তদন্তের স্বার্থে আমাদের সেরকম সম্ভাবনা খতিয়ে দেখতে হয় আসলে। না না, আমার কোনো আপত্তি নেই। আপনার যদি মনে হয় ময়না তদন্ত করতে পারেন। ধন্যবাদ। বিকাশকে রঞ্জিতের ডেড বডি পোস্টমর্টেমের জন্য পাঠানোর ব্যবস্থা করতে বলে প্রশান্ত যখন রায়বাড়ি থেকে বেরোচ্ছে, আবার দৃষ্টি আকর্ষণ করল মেয়েটি। এতক্ষণে মেয়েটির পরিচয় জানতে পেরেছে প্রশান্ত, কুমারজিতের মেয়ে। এরই অনারে আজ এই বাড়িতে এত লোক সমাগম। রঞ্জিতের নিজের সংসার ছিল না। শোনা যায় দাদাদের ছেলে মেয়েকে নিজের সন্তানের মতোই দেখতেন তিনি। অল্প বয়সে বাবাহারা মেয়েটি আজ আবার একজন আপনজন হারালো। ওর চোখে মুখে সেই শোকের ছায়া স্পষ্ট। প্রশান্তর মনে হচ্ছিল মেয়েটি কিছু একটা বলতে চায় পুলিশকে। এত লোকের মাঝে নয়, আলাদা করে থানায় ডেকে জেরা করার সময় জেনে নিতে হবে। কোন তথ্য যে তদন্তের কাজে কিভাবে লাগবে কেউ বলতে পারে না। কনফারেন্স রুমের জানালা দিয়ে অনেকটা নিচে শহরের রাস্তার দিকে বারবার নজর চলে যাচ্ছিল সুজয়ের। কিছুদিন হলো নতুন জায়গায় ওদের অফিসটা শিফট হয়েছে। পুনের মূল শহর থেকে বেশ কিছুটা বাইরে অপেক্ষাকৃত খোলামেলা জায়গায় একটা বহুতল কমার্শিয়াল বিল্ডিংয়ের কয়েকটা ফ্লোর জুড়ে ওদের অফিস। চারপাশে সবুজের সমারোহ, চোখের আরামও হয়। যদিও আশেপাশে কনস্ট্রাকশনের কাজকর্ম চলছে, বড় বড় বিল্ডিং উঠছে, তাই খুব বেশি দিন এরকম ফাঁকা থাকবে বলে মনে হয় না এলাকাটা। একটানা মিটিং আর ভালো লাগছে না সুজয়ের। মুডটাও খারাপ হয়ে আছে। না মেসেজ না ফোন। সকাল থেকে অদ্ভুতভাবে নিশ্চুপ ঋতজা। সেদিনের ওই ঘটনার পর থেকে অফিসে দেখা হচ্ছে না। ঋতজার ফ্ল্যাটে যাওয়ার সময় হয়ে উঠছে না সুজয়ের। কাজের চাপের জন্য অনেকটা সময়ই অফিসে থাকতে হয়। এর মধ্যে আবার একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে। অভি পুনেতে এসেছে আর উঠেছে সুজয়েরই ফ্ল্যাটে। নতুন জায়গায় এসে যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়, সুজয়ের তাই অভিকে সময় দিতে হচ্ছে। তাই অফিসের পরের সময়টা আজকাল অভির সাথেই কাটছে। এভাবে হঠাৎ করে কেউ চলে আসে নাকি? সুজয়ের স্কুলের বন্ধু অভির পুনে আসার খবর শুনে ঋতজার প্রথম রিয়াকশন ছিল এটাই। এতদিন সুজয়ের সাথে কথাবার্তায় অন্যান্য বন্ধুদের নাম শুনলেও অভির কথা সুজয় কখনো বলেনি ঋতজাকে। আরে না, হঠাৎ না। কলকাতায় গেছিলাম যখন ওর সঙ্গে যোগাযোগ হয়েছিল। কথাবার্তা শুনে যা বুঝলাম, কাজকর্ম তেমন কিছু করছে না। আর তুইও সাথে সাথে বলে দিলি এখানে চলে আসতে? অদ্ভুত, যেন এখানে এলেই চাকরিটা পেয়ে যাবে। ঋতজা স্পষ্টতই বিরক্ত। দেখো, আমি কিছুই বলিনি প্রথমে। ও কাজকর্মর খোঁজ চাইছিল, পুনেতে গেলে কিছু সুরাহা হবে কিনা জিজ্ঞাসা করছিল। আমি তখন কি বলবো বলো তো? বললাম যে চলে আয়, এসে ট্রাই কর, ঠিক পেয়ে যাবি। তা কতদিন যোগাযোগ ছিল না ওর সাথে? সে কলেজের পরে তো সেভাবে কারোর সাথেই অভির কোনো যোগাযোগ ছিল না। ব্যাপারটা কি বলো তো, ও বরাবরই একটু ভবঘুরে টাইপের। রেসপন্সিবিলিটি বলে কোনো বোধ নেই। ওকে ভরসা করতে না পেরে বর্ণালী, মানে ওর একটা গার্লফ্রেন্ড ছিল, সেও তো ওর সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করলো না। চাল চুলো ঠিক না থাকলে না কোনো মেয়েই বেশি দিন পছন্দ করবে না, বুঝেছিস? অভির কথাটা ভাবলেও কষ্ট হয়। বাবা কোন ছোটবেলাতে মারা গেছেন, অভাবের মধ্যেই বড় হয়েছে। তবে পড়াশোনায় ভালো ছিল। ক্যারিয়ারটাকে সিরিয়াসলি নিলে তাও না হয় কিছু একটা। কলেজের ফাইনাল রেজাল্ট বেরোনোর পরে মানে কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। রেজাল্ট কেমন ছিল? ভালো? হ্যাঁ, তা বেশ ভালো ছিল। কলেজে আমার আর অভির নাম্বার প্রায় কাছাকাছিই থাকতো। আমি তো ম্যানেজমেন্ট পড়তে চলে এলাম এখানে। তারপরে অন্যান্য বন্ধুরাও আরও পড়াশোনা নয়তো চাকরি করতে ব্যস্ত হয়ে গেল। শুধু অভিটারই কোনো খবর ছিল না। অ্যাকচুয়ালি বর্ণালীর দেওয়া আঘাতটা মনে হয় সহ্য করতে পারেনি ছেলেটা। নিজেকে সব কিছু থেকে একেবারে গুটিয়ে নিয়েছিল। ডিসগাস্টিং।
প্রেমিকা ছেড়ে চলে গেলেই না ছেলেদের মধ্যে একটা দেবদাস হওয়ার প্রবণতা দেখেছি। আমার জাস্ট সহ্য হয় না। এটা না একদম বস্তা পচা একটা কনসেপ্ট, বুঝলি? যেন প্রেমিকা ছাড়া জীবন আর চলবেই না। কথাটা বলার সময় বিরক্তিতে মুখ কুঁচকে গেছে ঋতুজা। কিছুদিন ওর সাথে মিশে সুজয় এটা বুঝেছে যে নরবরে মানুষ একদম সহ্য করতে পারে না ঋতুজা। নিজের জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে ওকে। পুনেতে আজ যে লাইফস্টাইল ঋতুজা মেনটেন করে সেটা একদিনে হয়নি। পরিশ্রম, বুদ্ধি, সততা আর কাজের প্রতি নিষ্ঠার জোরে ঋতুজা আজ পুনের এই টেকনো কমার্শিয়াল দুনিয়াতে নিজের একটা পরিচিত জায়গা তৈরি করতে পেরেছে। বিভিন্ন কোম্পানিতে ঋতুজার প্রচুর চেনা জানা লোকজন আছে। কতকটা ঋতুজার পরিচিত সার্কেলের উপর ভরসা করেই সুজয়ের মনে হয়েছিল যে অভির একটা হিল্লে হয়েই যাবে। কিন্তু অভির প্রতি ঋতুজার ফার্স্ট ইমপ্রেশনটা খুব ঘেঁটে রয়েছে। অভি যদিও কোনো রকম রেফারেন্সের আশায় বসে না থেকে পুনেতে চলে আসা ইস্তক ছোট বড় বিভিন্ন কোম্পানিতে গত কয়েকদিন ধরে ইন্টারভিউ দিয়ে চলেছে, তবে কোনো জায়গা থেকে এখন অবধি ভালো খবর পাওয়া যায়নি। আজকেও ইন্টারভিউ দেওয়ার জন্যই অভি এসেছে একটা প্রজেক্ট সাইটে। খবরের কাগজে বিজ্ঞাপন দেখে সে গতকাল কোম্পানির অফিসে গিয়েছিল বায়োডাটাটা জমা করতে। কোম্পানির এইচআর ম্যানেজার অভিকে আজ ইন্টারভিউয়ের জন্য 11টার মধ্যে সাইটে পৌঁছতে বলেছিলেন। মোবাইলে কল আসার শব্দে সুজয়ের চিন্তাসূত্র ভেঙে গেল। ঋতুজার ফোন ভেবে স্ক্রিনের দিকে তাকিয়ে সুজয় দেখল অভি ফোন করেছে। ঘড়িতে 12টা বেজে গেছে। অভির ইন্টারভিউ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। সুজয়, ব্যস্ত নাকি? অভির গলায় কুণ্ঠা। ও জানে অফিস আওয়ার্সে সুজয়কে ফোন করলে ব্যস্ত পাওয়াটাই স্বাভাবিক। না না, সেরকম কিছু না, বল না, ইন্টারভিউ কেমন হলো? বসকে চোখের ইশারায় অভির কলটা আর্জেন্ট বুঝিয়ে কনফারেন্স রুম থেকে বেরিয়ে এলো সুজয়। ভালোই হয়েছে, চাকরিটা হয়ে যেতে পারে এখানে। গ্রেট, আজ তোকে কিন্তু বেশ কনফিডেন্ট লাগছে। এই কদিন ধরে যা ঘ্যান ঘ্যান করছিলি। পুনেতে আসার পর কয়েকটা ইন্টারভিউ দিয়েও যখন পাকা কোনো খবর পাওয়া যাচ্ছিল না, হতাশ হয়ে পড়েছিল অভি। চেয়ার আপ করার জন্য সুজয় অভিকে ডিস্কে নিয়ে গেছে বার কয়েক। সামনে একটা বাঙালি গেট টুগেদারও আছে, সেটা আবার ঋতুজাই অর্গানাইজ করছে। পুনেতে সেটেলড নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত বিভিন্ন বাঙালি আসবেন এই পার্টিতে। সুজয় দেখেছে ঋতুজার আহ্বান উপেক্ষা করতে পারে না কেউ। সুজয়ের ইচ্ছা আছে অভিকেও সেখানে নিয়ে যাওয়ার। তার আগে অবশ্য ঋতুজার সাথে অভির ইন্ট্রোডাকশনটা করিয়ে দেবে ভেবে রেখেছিল সুজয়, কিন্তু ফালতু একটা ঝামেলাতে জড়িয়ে গিয়ে ঋতুজার মুডটাই তো ভালো যাচ্ছে না কদিন ধরে। একটা চাকরি না পাওয়া অবধি চিন্তা তো থাকেই, বুঝিসই তো। চিল বন্ধু, চিল। এখানে কনফার্ম করবেই, আমি শিওর। আর চাকরিটা হয়ে গেলে কিন্তু পার্টি দিতে হবে। সুজয়ের খুশিয়াল গলা, সেই খুশির অনুভূতি চারিত হলো অভির ভেতরেও। আজ যখন ও ইন্টারভিউয়ের জন্য এসে প্রজেক্ট সাইটের অফিসে বসেছিল, 11টার কিছু পরে একজন ভদ্রলোক ঢুকলেন সাইট অফিসে। লম্বা চওড়া সুদর্শন চেহারাতে সাফল্যের ছাপ স্পষ্ট। অভির কেন যেন মনে হচ্ছিল ইনি এই প্রজেক্টের আসল লোক। উনি অফিসে ঢোকার পরই যখন অভিকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হলো, সন্দেহের আর কোনো অবকাশ রইল না। ভদ্রলোকের নাম মনোজ দুগ্গল। ইনি প্রজেক্ট ম্যানেজার। একটা লম্বা টেবিলের অপর প্রান্তে বসে আছেন। ওনার চেয়ারের পাশে দেওয়ালে বড় বড় চার্ট লাগিয়ে রাখা আছে। এক ঝলক সেসব দেখে অভির মনে হলো এই প্রজেক্টের খুঁটিনাটি লেখা রয়েছে চার্টগুলোতে। আরও দুজন ছিল ঘরে। সেই দুজনেই অভিকে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করল। অভি আগে কি করেছে, সাইটে যে ধরনের কাজ হয় সেইভাবে কিভাবে অভি কন্ট্রিবিউট করতে পারবে, এইসব কথার সময়ে মনোজ চুপচাপই ছিলেন। প্রশ্নোত্তর শেষে অভির দিকে তাকিয়ে সোজা জিজ্ঞেস করলেন, काम करने के लिए अपना गांव छोड़ के इतना दूर आया है, जॉब मिलेगा तो मन लगा के करना होगा। डेफिनेटली सर, आई विल ट्राई माय बेस्ट। मुझे तुम्हारा एटीट्यूड अच्छा लगा। ज्वाइन करने के लिए कितना दिन चाहिए? सर आप अगर आज कंफर्म कर दे सकते हो तो मैं कल से ही ज्वाइन कर सकता हूँ। गुड, जल्दी ही तुमको खबर मिल जाएगा। ইন্টারভিউতে কথাবার্তা যা হলো তাতে অভির মনে হচ্ছে এখানে কাজটা পেয়ে যাবে।
বরাবরই অভির মাথাটা খুব পরিষ্কার, অঙ্ক বুঝতে অসুবিধে হতো না কোনো কালে। এই প্রজেক্টের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে পরিশ্রমী ছেলেকে দরকার কোম্পানি। এই অঙ্কটা অভি বুঝতে পারছে। পশ্চিমবঙ্গ থেকে এত দূরে পুনেতে চাকরি করতে এসেছে দেখে অভির কাজ করার প্রতি আগ্রহ সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে মনোজ দুগ্গালের। যে করেই হোক পুনেতে একটা চাকরি অভিকে পেতেই হবে। এই কদিনেই ঝলমলে পুনে শহরটা বেশ ভালো লেগে গেছে ওর। উইকেন্ডে পুনে তো খুবই হ্যাপেনিং। একটা বং গেট টুগেদারে সুজয় ওকে নিয়ে যাবে বলেছে। পুনের বেশ কিছু হাই প্রোফাইল বাঙালির সেখানে আসার কথা। পুনেতে কিছুদিন থাকতে পারলে ভাগ্যের চাকাটাও ঘুরতে পারে, অভির এরকমটাই একটা ধারণা হচ্ছে। তবে এখানে থিতু হতে হলে সবার আগে রোজগারের একটা ধান্দা ওকে করতে হবে। বন্ধুর ভরসাতে তো আর বেশি দিন থাকা যায় না। সুজয়ের সাথে কথা বলে ফোন রাখার সাথে সাথেই অভির মোবাইলে আবার একটা কল এলো। অভি জানে এটা কার ফোন, যদিও ইচ্ছে করেই নাম্বারটা অভি সেভ করেনি। ইন্টারভিউটা ভালোভাবে দেওয়ার পরে একটা ফুরফুরে ভাব ঘিরেছিল ওকে। ফোনটা আসায় কেটে গেল পুরোপুরি সেটা। ওয়াঘেলা, শ্রীবাস্তব মিসিং কেসে লেটেস্ট আপডেট কি আছে? আর কোনো লিড পাওয়া গেল? না স্যার। এতদিন হয়ে গেল অথচ কিছুতেই ট্রেস করা যাচ্ছে না। ভেরি স্ট্রেঞ্জ ইনডিড। স্যার, আমাদের ইনফরমারদের সব অ্যালার্ট করা আছে, কিন্তু ওদের কাছ থেকেও আর কিছু খবর আসছে না। এর আগে যে একটা ক্লু পাওয়া গিয়েছিল, সেটা থেকে এনি ডেভেলপমেন্টস? স্যার, মিসেস আহুজাকে ইন্টারোগেশন করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। শ্রীবাস্তবের সঙ্গে মিসেস আহুজার যোগাযোগ ছিল এটা জানার পর ওকে ডেকে বার কয়েক জেরা করেছি, কিন্তু বিশেষ কিছু হেল্প হয়নি কেসের ব্যাপারে। ডিপার্টমেন্টের একজন অফিসারকে খুঁজে পাওয়া যাচ্ছে না 2 সপ্তাহ হতে চলল। এদিকে মিডিয়া তো তুলোধনা করছে ডিপার্টমেন্টের নামে। রিয়েলি ইটস আ সেম ফর অল অফ আস। যাদের যাদের সাসপেক্ট মনে হয়েছিল তাদের উপরে কড়া নজর রাখো। যখন দরকার মনে করলে ফিরসে পুছতাছ করো। ওয়াঘেলা, আই ওয়ান্ট রেজাল্ট নাও, জলদি লোকর। পুলিশ কমিশনার শশাঙ্ক দুবের সাথে কথা শেষ হয়ে গেলে পুনের কল্যাণীনগর পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ হরিশ ওয়াঘেলার মুখে চিন্তার রেখা স্পষ্ট হয়ে উঠল। কিছুদিন হলো এই একটা কেস নিয়ে ঘরে বাইরে জর্জরিত তিনি। ঘরে বলতে ডিপার্টমেন্টের মধ্যে, আর বাইরে বলতে মিডিয়া। কেউ তাকে এতটুকু শান্তি দিচ্ছে না যবে থেকে ওই ছোঁড়াটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও থানারই জুনিয়র অফিসার দীপক শ্রীবাস্তব হঠাৎ বেপাত্তা হয়ে গেছে। কোনোভাবেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলেটা কাজে খুবই সিনসিয়ার। ডিউটিতে না আসা বা দেরি করে আসার কোনো রকম কোনো রেকর্ড নেই। কাজে আসছে না দেখে অবাক হলেও প্রথমে কয়েকটা দিন অতটা খোঁজখবর করেননি ওয়াঘেলা। 2-1 দিন পরেও ডিউটিতে না দেখে দীপক যে বাড়িতে থাকতো সেখানে খোঁজ নিতেই জানা গেল দীপক সেখানেও আসেনি কয়েকদিন যাবত। লাস্ট যেদিন ডিউটি করেছে সেদিনের পর থেকে ফোনটাও সুইচড অফ। খটকা লাগলো ওয়াঘেলার। নিজের থানাতেই ডায়েরি করে ব্যাপারটা প্রসেসের মধ্যে এনে দীপকের খোঁজ খবর শুরু করলেন ওয়াঘেলা। মারাঠি না হলেও বাবা কাজের ধান্দায় মহারাষ্ট্রের সাতারা জেলাতে চলে আসার জন্য ছোটবেলা থেকে দীপক এই রাজ্যেরই বাসিন্দা। বয়স 30-এর কাছাকাছি, বিয়ে এখনো করেনি। ওর বাবা মা সাতারার বাড়িতে থাকে। দীপকের কোনো খবর ওর বাবা মা এমনকি কাছের দূরের কোনো আত্মীয়র কাছেও নেই। টুং করে শব্দ করে ওয়াঘেলার ফোনে হোয়াটসঅ্যাপে একটা ক্লিপিং ঢুকল। পাঠিয়েছে শিন্ডে, কল্যাণীনগর থানার সেকেন্ড অফিসার বিনোদ শিন্ডে। ভিডিও ক্লিপিংয়ে দেখাচ্ছে পুলিশ কমিশনার শশাঙ্ক দুবেকে মিডিয়া নানা রকম প্রশ্ন করে চলেছে দীপকের কেসটা নিয়ে। কমিশনার বিরক্ত হলেও ঠান্ডা মাথায় উত্তর দিয়ে চলেছেন। স্যার, দীপকের কোনো খবর পাওয়া গেল? ইনভেস্টিগেশন চলছে। আই হোপ আমরা খুব তাড়াতাড়ি দীপকের ট্রেস করতে পারবো। দীপক কি বেঁচে আছে? টক সেন্স মিস্টার, না বেঁচে থাকার কথা আসছে কেন? স্যার, এমনও তো হতে পারে ওকে কেউ মার্ডার করে তারপর বডি গায়েব করে দিয়েছে। হোল্ড অন, প্লিজ স্টোরি বানাবেন না। আমাদের কাজ আমাদের করতে দিন। এখনো অবধি দীপকের কোনো শত্রুর খবর পাওয়া যায়নি। পাস্ট প্রেজেন্ট কোনো হিস্ট্রিতেই নেই। তাহলে মার্ডার কেন হবে? আচ্ছা স্যার, লেডিস অ্যাঙ্গেলটায় আপনারা কতটা এগোলেন? আমাদের অফিসারেরা সব রকম অ্যাঙ্গেলই খতিয়ে দেখছে। লেট দেম ডু দেয়ার জব। কিন্তু স্যার, লোকাল পুলিশ তো কিচ্ছু করতে পারছে না। স্পেশাল ব্রাঞ্চে কি কেসটা রেফার করা হবে? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে দুবে স্যার কি বললেন সেটা না শুনেই ক্লিপিংসটা বন্ধ করে দিলেন ওয়াঘেলা।
রাগে মাথা থেকে পা অবধি যেন জ্বলছে তার। কেন? স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের কি এক্সট্রা কিছু আছে? ওর মতো দুঁদে পুলিশ অফিসার যে কেসের কোনো হদিশ পাচ্ছেন না, সেখানে স্পেশাল ব্রাঞ্চের অফিসার এসেই সব কিছু সলভ করে দেবে? সত্যি? বেল বাজিয়ে ওর জুনিয়র অফিসার শিন্ডেকে ডাকলেন ওয়াঘেলা। কোথাও কিছু মিস হয়ে যাচ্ছে নিশ্চয়ই। ওর টিমের নজরে আসেনি এরকম কিছু লিড নিশ্চয়ই আছে। জীবনে অনেক জটিল কেস সমাধান করেছেন ওয়াঘেলা। ডিপার্টমেন্টে যথেষ্ট সুনামও আছে তার। এরকম ধরনের পরিস্থিতি এর আগে কখনো হয়নি। শিন্ডে, শ্রীবাস্তবের কল ডিটেলস আর একবার খুঁজে দেখো তো, কিছু ক্লু নিশ্চয়ই পাওয়া যাবে। আমাদের ফোকাস ওই লেডির ওপর রয়েছে বলে হয়তো অন্য জিনিসগুলো এড়িয়ে গেছে। ওকে স্যার, আমরা তো লাস্ট 2-3 মাসের কল ডিটেলস দেখেছি, আরও পিছিয়ে গিয়ে দেখা যাক কোনো লিঙ্ক পাওয়া যায় কিনা। বাই দ্য ওয়ে, মিসেস আহুজার ওপর থেকে কিন্তু নজর সরিও না। আমার মনে হয় উনি নিশ্চয়ই কিছু জানেন, আমাদের শেয়ার করছেন না কোনো কারণে। সেরকম বুঝলে ওকে আবার ডাকবো। তাহলে স্যার আপনি ওকে জেরা করবেন? শিন্ডের কথা বলার ধরনে হাসি পেল ওয়াঘেলার। আসলে মিসেস আহুজা খুব ব্যক্তিত্বময়ী এক মহিলা, বুদ্ধিমতী। কথাবার্তা শুনলেই বোঝা যায় সেটা। কিভাবে যে দীপকের সাথে যোগাযোগ হয়েছিল সেটা কিছুতেই বলেননি জেরাতে। পুলিশের তথা রাজনৈতিক উপর মহলে ভদ্রমহিলার কানেকশন আছে, তবু জেরা চলাকালীন ঠান্ডা মাথায় জবাব দিয়েছেন প্রশ্নের। দীপক নাকি ওর বন্ধু ছিল। ফেসবুকে, মেসেজে, ফোনের মাধ্যমে যোগাযোগ ছিল ওদের। এছাড়া কোনো এক পার্টিতে দুজনকে একসাথে দেখা গেছিল। সেসব অস্বীকার করেননি মিসেস আহুজা। বন্ধু যখন দেখা সাক্ষাৎ তো হতেই পারে, তবে দীপকের বর্তমান অবস্থান সম্পর্কে তিনি কিছু জানেন না। দীপকের মোবাইলের লাস্ট লোকেশন যেখানে ছিল সেখানে আরও একবার সার্চ করে দেখো, ওর মোবাইলটা যদি পাওয়া যায়। স্যার, মোবাইলের লাস্ট লোকেশন যেখানে দেখাচ্ছে সেখানে কোনো লোকালিটি নেই। আশেপাশের কয়েকটা প্রজেক্টের কনস্ট্রাকশনের কাজকর্ম চলছে। সেই সব প্রজেক্টের সঙ্গে যুক্ত সমস্ত লোকজনকে, এমনকি লেবারদেরও কি দীপকের ছবি দেখানো হয়েছিল? হ্যাঁ স্যার, কেউ চিনতে পারেনি ছবি দেখে। এমনকি ওই এলাকাতে অস্বাভাবিক কিছু কারো নজরেও আসেনি লাস্ট কয়েক মাসে। বেশ, কল ডিটেলসটা আরও একবার ভালো করে চেক করো, দেখো কিছু পাও কিনা। ওকে স্যার। স্যার, কেসটা কি স্পেশাল ব্রাঞ্চ টেক আপ করবে? কেন এ কথা বলছো? ক্লিপিংসটা দেখলেন না? সিপি বলছিলেন। কি বলেছেন শুনে? উনি আর 2 দিন দেখবেন, তার মধ্যে লোকাল পুলিশ দীপকের হদিশ বের করতে না পারলে তখন স্পেশাল ব্রাঞ্চকে ইনভলভ করবেন কিনা ভেবে দেখবেন। ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে। নিজের ডিপার্টমেন্টের, এমনকি তারই থানার একজন অফিসার গায়েব হয়ে গেল, অথচ তিনি এখন পর্যন্ত কোনো খবর বের করতে পারলেন না। এদিকে কেসটা স্পেশাল ব্রাঞ্চে রেফার করা হলে ওয়াঘেলার অক্ষমতার ব্যাপারটা আরও হাইলাইটেড হবে। এতদিন ধরে স্বমহিমায় প্রতিষ্ঠিত ওর কেরিয়ারে বড়সড় একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাবে। ওয়াঘেলা সেটা একদমই চাইছেন না। পুলিশের চাকরিতে যখনই চ্যালেঞ্জের সামনে পড়ে দিশেহারা লেগেছে, সে সময়ে যার কাছ থেকে হেল্প পেয়েছেন, এবারে সেই সিনিয়রেরই শরণাপন্ন হবেন বলে ঠিক করলেন ওয়াঘেলা। যদিও তার সেই সিনিয়র তথা দাদা এখন পুলিশের চাকরি ছেড়ে কলকাতায় নিজের জায়গাতে ফিরে গেছেন, নিরবিচ্ছিন্ন ফ্যামিলি লাইফ কাটাচ্ছেন, তবু তার কোয়ালিটিগুলো তো আর নষ্ট হয়ে যায়নি 1 বছরে। ওয়াঘেলার এক সময়ের বসের যেমন বুদ্ধি তেমনই সাহস, ডায়নামিক পার্সোনালিটি বলা যায়। মোবাইল থেকে প্রাক্তন বসের নাম্বারটা খুঁজে ডায়াল করলেন ওয়াঘেলা। যদি সবকিছু ডিটেলস বলে একবার দাদাকে ইনভলভ করে দেওয়া যায় কেসটায়, তাহলে আর চিন্তা নেই। ওর সঠিক গাইডেন্স পেলে দীপকের কেসটা সলভ করে ডিপার্টমেন্টে নিজের সুনামটা ঠিক ধরে রাখতে পারবেন। বিশ্বাসটা ওয়াঘেলার যথেষ্টই রয়েছে। দাদা, এই রাত জেগেছে নাকি দাদা? এই চোখ দুটো একেবারে লাল হয়ে গেছে দেখতেছি। একটু আনমনা হয়ে পড়েছিল অভি। গোপালের কথায় হুঁশ ফিরল। হ্যাঁ, কাল ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে গেছিল। দিকে অফিসে তো আসতেই হবে, সকালে সেই জন্য তাড়াতাড়ি উঠতে হলো। খুব পার্টি ফার্টি করছে দাদা, বুঝলি বাবন? কথাটা বলে একসঙ্গে হেসে উঠল গোপাল, সেই সাথে বাপনও। ওদের দেখা দেখি অভির মুখেও হাসি ফুটল। কাল রাতের কথা মনে এলো ওর। কালকেই সেই বং গেট টুগেদারটা ছিল। সুজয়ের সাথে ঋতুজাদের কমপ্লেক্সে গিয়েছিল অভি। আরে পার্টিতে গেলে ওখানে সবাই দাদাইকেই তো দেখবে। বাপনের কথাটা বাড়াবাড়ি মনে হলেও সেটা বলার পেছনে কারণ আছে। 6 ফুটের মতো হাইট,
ছোটবেলা থেকে খেলাধুলো করার জন্য রীতিমতো আকর্ষণীয় স্বাস্থ্য, গায়ের রং ফর্সা, টিকলো নাক, বড় বড় ভাষা ভাষা দুই চোখ, সব মিলিয়ে পুরুষালী সৌন্দর্যের একটা অপরূপ নিদর্শন অভি, যেন গ্রিক দেবতার মতো। বিভিন্ন সময়ে বান্ধবী, সহপাঠিনী, সদ্য পরিচিতা নারীর মুগ্ধ দৃষ্টি উপভোগ করেছে অভি। কাল গেট টুগেদারেও সেটার ব্যতিক্রম হয়নি। বাজে না বকে কাজ করতো। বাপনদের মৃদু ধমক দিলেও মনে খুশির ভাবটা গোপন করতে পারল না অভি। সময়টা এখন বেশ ভালো যাচ্ছে ওর। সেদিন মনোজ দুগ্গালের সাইটে ইন্টারভিউ দিয়ে আরও একটা জায়গাতে ইন্টারভিউ দিতে গিয়েছিল অভি। সেখানে অনেকক্ষণ বসে থেকেও ইন্টারভিউটার হলো না। সুজয়ের ফ্ল্যাটে ফিরে অভি রেস্ট নিচ্ছিল। গত কয়েকদিন ধরে পুনে শহরটা চষে ফেলেছে প্রায়। শরীরের উপর দিয়ে কম ধকল যাচ্ছে না। কখন দুচোখের পাতা এক হয়ে ঘুমিয়ে পড়েছিল টের পায়নি অভি। সুজয়ের ডাকে অভির ঘুম ভাঙল। ঘড়িতে তখন বেশ রাত হয়েছে। কিরে, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিস মনে হচ্ছে? এই জাস্ট একটু চোখ লেগে গেছিল আর কি। ওহ, কতক্ষণ ধরে তোকে ফোনে ট্রাই করছি জানিস? রিং হয়েই যাচ্ছে, নো রেসপন্স। ওটা সাইলেন্ট করে রেখেছিলাম ইন্টারভিউর সময়, তারপরে ঠিক করতে একদম ভুলে গেছিলাম রে। তোর ফোন ছাড়াও আরও কয়েকটা কল এসেছে দেখছি। হ্যাঁ, তোর সেই কোম্পানি থেকে ফোন করেছিল, তোকে পাইনি। কোন কোম্পানি? আরে ওই যে দুগ্গাল না কি যেন ছিল, কি বললি না ওটা, ওরই কোম্পানি থেকে আমাকে ফোন করেছিল। আমাকে না পেয়ে তোকে করেছিল? বায়োডাটায় তোর ফোন নাম্বারও দেওয়া ছিল তো, কি বললো? কি আবার বলবে, তোর চাকরিটা হয়ে গেছে। হ্যাঁ, বললো তোকে 2 দিনের মধ্যে জয়েন করতে হবে। ইয়াহু গুরু, তুমি জব পেয়ে গেছো। সুজয় যে খুব খুশি হয়েছে সেটা ওর হাবে ভাবেই পরিষ্কার। মন ভালো হয়ে গেল অভিরও। কোম্পানি এত তাড়াতাড়ি যে খবর দেবে আশাই করেনি অভি। আরে চল চল, পার্টি হয়ে যাক আজই। হ্যাঁ, এত রাতে তোর জন্য বসে আছে তো সবাই। ঘড়িতে দেখ কটা বাজে। অভি দেখল 12টা বেজে গেছে। অনেকটা সময় ঘুমিয়েছিল। আজ সুজয়ের ফিরতেও অনেকটা দেরি হয়েছে। তোর ভরসাতে থাকলে না কিচ্ছু হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমি নিজেই খাবার নিয়ে এসেছি। অভির চোখের কোণাটায় যেন শিরশির করে উঠল। কলেজে বরাবরের প্রতিদ্বন্দ্বী ছিল ওরা। সুজয় খুব অ্যাগ্রেসিভ ছিল, অভি কোনোদিনই অতটা নয়। তবে সুজয়ের থেকে বেশি নাম্বারই পেত অভি। সুজয়ের মতো কেরিয়ারের প্রতি অতটা ফোকাসও ছিল না ওর। বর্ণালীর এপিসোডের পরে নিজেকে গুটিয়ে নিয়েছিল। কলেজে কারোরই কোনো খোঁজখবর রাখত না অভি। তবে খবর পেয়েছিল সুজয় ম্যানেজমেন্ট পাশ করে বেশ কয়েক বছর পুনেতে ভালো চাকরি করছে। সুজয়ের উপরই ভরসা করে অভি এত দূরে জীবিকার সন্ধানে এসেছে। যোগাযোগ না রাখা কলেজের বন্ধুকে সুজয় এতদিন বাদে এভাবে কাছে টেনে নেবে আশাই করেনি অভি। নির্দেশ মতো চাকরি পাকা হওয়ার খবর পাওয়ার ঠিক 2 দিনের মাথায় কোম্পানিতে জয়েন করেছে অভি। বেশ বড়সড় কাজ, অনেক মিস্ত্রি মজদুর কাজ করছে। কোথায় কোন কাজে প্রতিদিন কতজন লেবার কাজ করছে সেই হিসেব রাখার কাজ করতে হয় অভিকে। কাজের জায়গাতে গিয়ে লেবারদের গণনা করে তার একটা রিপোর্ট বানিয়ে অভিকে মেল মারফত পাঠাতে হয় স্যারের কাছে। এছাড়া সাইটে তৈরি অস্থায়ী লেবার কলোনিতে গিয়ে খোঁজখবর করা ওদের কোনো রকম অসুবিধে হচ্ছে কিনা, ওদের রান্নার জায়গা, খাওয়া দাওয়া তদারকি, টয়লেট পরিষ্কার রাখার ব্যবস্থা, খাবার জল ঠিকমতো পাচ্ছে কিনা এসব দেখতে হয় অভিকে। লেবার কলোনিতে কোনো রকম অস্বাস্থ্যকর পরিবেশ মনোজ দুগ্গাল বরদাস্ত করেন না। মিস্ত্রি মজুরদের ভালোভাবে রাখতে না পারলে তাদেরকে দিয়ে কাজ করানো যাবে না, প্রজেক্ট মার খাবে। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা দেখাও অভির দায়িত্ব। কাজের সূত্রে বিভিন্ন লেবারের সাথে পরিচিত হলেও গোপাল আর বাপনের সাথে একটু বেশি ঘনিষ্ঠতা হয়েছে অভির। ওরা দুজন বাঙালি বলেই হয়তো। বাংলা ছেড়ে এত দূরে এসে মন খুলে বাংলাতে কথা বলতে পেরে বেশ তৃপ্ত হয় অভি। গোপাল আর বাপন এই প্রজেক্টে বেশ কিছুদিন হলো কাজ করছে। একটা বহুতল বাড়ির ভিত থেকে লোহা বেঁধে পিলার তুলে একের পর এক ছাদ ঢালাই করে চলেছে। ওদের গ্রুপে সব বাঙালি লেবার। কাজের সময় বাংলা ভাষায় নিজেদের মধ্যে মিস্ত্রি লেবাররা যখন কথা বলে অভির শুনে মন ভরে যায়। কাল কোথায় পার্টি করতে গেছিলে গো দাদা? বিমাননগরে। পুনের অন্যতম অভিজাত এলাকায় এক বহুতল বিল্ডিং কমপ্লেক্সের কমিউনিটি হলে বাঙালি গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করেছিল ঋতজা। ওই কমপ্লেক্সেই ঋতজার একটা ডুপ্লেক্স ফ্ল্যাট আছে। পার্টিতে যাওয়ার ব্যাপারে প্রথমে অভি একটু দোনামোনা করছিল। আসলে সেরকম কেউ চেনা জানা নেই।
হুট করে একেবারে পার্টিতে চলে যাওয়াটা ঠিক হবে কিনা ভাবছিল অভি। তার উপর সেখানে সব হাইফাই লোকজন আসবে। সুজয়ের বন্ধু হয়ে পার্টিতে গেলেও ও নিজের বলার মতো কিছু করে না। ওর পরিচয় দেওয়ার সময় সুজয়ই অস্বস্তিতে পড়ে যাবে। অভি সুজয়কে এসব বলেছিল, যদিও সুজয় মোটেই পাত্তা দেয়নি। গেলেই দেখবি ওখানকার পরিবেশ একদম সেরকম না। আরে এরা কলকাতার টিপিক্যাল না কিছু বাঙালি না রে। এই সমস্ত লোকজনের সাথে চেনা জানা থাকলে ফিউচারে তোরই কাজে লাগবে। এখানে সবাই কিছু না কিছু কাজ করছে। কেউ পড়তে এসেছে, কেউ বেটার ক্যারিয়ারের জন্য, একটা প্রসপেক্টের জন্য বাড়ি ছেড়ে এত দূর আসছে। আবার কারোর বাড়িতে মন টেকে না, কলকাতায় ভালো লাগে না, তাই জন্য পাকাপাকি এখানেই সেটেল করে গেছে। তুইও তো আর বসে নেই রে ভাই, ভালো একটা প্রজেক্টের সাথে তুই জুড়ে গেছিস এখন। চিল অত ভাবিস না, পার্টিতে এনজয় করবি দেখিস। সুজয়ের কথায় ভরসা করে পার্টিতে পৌঁছে ঋতুজার আতিথেয়তায় মুগ্ধ হয়ে গেল অভি। যাও বা কিন্তু ছিল মনের মধ্যে, কিন্তু ঋতুজার আন্তরিক ব্যবহারে সেটা বেশিক্ষণ থাকল না। পুনে আসার পর থেকেই সুজয়ের মুখে ঋতুজার কথা শুনেছে অভি। ঋতুজা ওর স্টেডি গার্লফ্রেন্ড কিনা জানতে যাওয়াতে সুজয় হেসে এড়িয়ে গেছে কথাটা। ঋতুজার একটা ছবি দেখিয়েছিল অবশ্য, তবে সেই ছবি দেখে কিছু বোঝা যায়নি। পার্টিতে ঋতুজাকে সামনাসামনি দেখে অভির আর বুঝতে বাকি রইল না কেন সুজয় বেশ ভালো রকমই লাট্টু হয়েছে। ঋতুজাকে দেখার পর থেকে বেশ কিছুক্ষণ অবধি ওর থেকে চোখ ফেরাতে পারছিল না অভিও। অপরূপ সৌন্দর্য আর ব্যক্তিত্বের মিশেল, অদ্ভুতভাবে মেনটেন করেছে ফিগার। শরীরে বয়সের ছাপের লেশ মাত্র নেই। বয়স যদিও বেশি, তবু ঋতুজাকে দেখে মনে হয় যেন 25 পেরোয়নি। বাকি গেস্টদের সামলাতে সামলাতে মাঝে মধ্যেই ঋতুজা এসে অভির সাথে কথা বলছিল। এরপরে ওকে ডান্স ফ্লোরে ডাকল ঋতুজা। অভি মনে হচ্ছিল এসব সত্যি তো। সুজয়ের কথা মিলে গেল। পার্টিটা ভালোই এনজয় করলো অভি। সুন্দর পরিবেশ, অঢেল পানীয় আর সুস্বাদু খাবার। কয়েকজন মানুষের সাথে সুজয়ের সূত্রেই পরিচয় হলো অভির। সকলেরই বেশ খোলামেলা ব্যবহার। তবে অভির কাছে পার্টির বেস্ট পার্ট হলো ঋতুজার সাথে ডুয়েট নাচ। সফট একটা রোম্যান্টিক গানের তালে ঋতুজা ওর সাথে খুব ঘন হয়ে নাচছিল। তখন অস্বস্তি হলেও অভির ভালো লাগছিল। ঋতুজার শরীর থেকে আসা সুন্দর একটা গন্ধ ওইরকম আলো আধারী পরিবেশে ওকে যেন নেশাগ্রস্ত করে তুলেছিল ক্রমশ। নারী শরীরের সান্নিধ্য অভির কাছে নতুন নয়। বর্ণালীর সাথে প্রেম পর্ব চলাকালীন সব রকম সম্পর্কই ছিল। বর্ণালী শরীরই ভালোবাসা পছন্দ করত। অভির গ্রিক দেবতার মতো শরীরে নিজের প্রস্ফুটিত যৌবনের ডালি উজাড় করে দিত বর্ণালী। এমনকি ওদের যেদিন ব্রেকআপ হলো তার 2 দিন আগেও ওরা একে অপরের সাথে সঙ্গমে লিপ্ত হয়েছিল। বর্ণালী ওর জীবন থেকে চলে যাওয়ার পরে অভির জীবনটা নারী বর্জিত ছিল বহুদিন। এটা প্রত্যেকেই আমাকে চায় বিছানাতে। তবে আমিও কিন্তু ধোয়া তুলসী পাতা নই। হ্যাঁ, রিলেশনশিপ আমারও আছে। অভির কাঁধে মাথাটা এলিয়ে দিয়ে পার্টিতে আসা পুরুষদের সম্বন্ধে অভিকে কথাগুলো বলছিল ঋতুজা। অভি বুঝতে পারছিল না ঋতুজা ওকে এসব কথা কেন বলছে। হয়তো বুজ এফেক্ট। তবু পরিচয়ের প্রথম দিনেই ঋতুজার এরকম পার্সোনাল হয়ে যাওয়া অবাক করেছিল অভিকে। আর সুজয় কি চায়? সুজয়ের সাথে ঋতুজার ইকুয়েশনটা বুঝতে সাহস করে কথাটা তুলেছিল অভি। Oh, he is my baby, my darling. He really loves me. আমি সেটা ভালোই বুঝতে পারি। কথাটা বলার সময় ঋতুজার চোখের দিকে তাকিয়ে ওর আবেগটা অনুভব করতে পারল অভি। ভালোবাসাই সুজয় আর ঋতুজাকে কাছাকাছি নিয়ে এসেছে। বয়সে বেশ কিছুটা বড় এবং তার উপরে বিবাহিত এই নারীর প্রতি সুজয়ের আকর্ষণ শুধু যে শারীরিক নয়, মানসিক, সেটা জেনে খুশি হয়েছিল অভি। মনের টান না থাকলে শুধুমাত্র শারীরিক সম্পর্ক যে দীর্ঘস্থায়ী হয় না, সেটা বর্ণালীর সাথে সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা থেকে অভি জানে। ঋতুজা বিবাহিত। সুজয়ের কাছে খবরটা আগেই জেনেছে অভি। তবে ওর স্বামীকে দেখেনি অভি। সেদিন পার্টিতেও ছিলেন না তিনি। অভিকে সুজয় বলেছে ঋতুজার বর ওর বয়সে অনেকটাই বড়, রিটায়ার্ড পার্সন। এফসি রোডে একটা ফ্ল্যাটে থাকেন। ঋতুজার লাইফে কোনো রকম ইন্টারফিয়ার করেন না কখনো। ঋতুজা এফসি রোডের ফ্ল্যাটেই থাকে বেশিরভাগ সময়। মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দিতে এই ফ্ল্যাটে চলে আসে, যেমন আজ পার্টি উপলক্ষে এসেছে।
পার্টি শেষ হতে হতে প্রায় ভোর। নিজেদের জায়গায় ফিরে একটু এলিয়েই আবার সাইটে ডিউটির জন্য বেরোতে হলো অভিককে। সুজয় তখন অকাতরে ঘুমোচ্ছে। ওর আজ ইভিনিং শিফট। সকালের কথা হয়নি সুজয়ের সাথে। অবশ্য কাল রাত থেকেই সুজয় কথা বলছে না ওর সাথে। হয়তো ঋতুজার সাথে অভির অত ঘনিষ্ঠ হয়ে নাচ করাটা সুজয়ের খারাপ লেগেছে। সেটাই স্বাভাবিক। ভালোবাসার পাত্রীকে অন্য কারোর বাহু লগ্না দেখতে কারই বা ভালো লাগে। অভির মুখে হালকা হাসি খেলে গেল কথাটা ভাবতেই। হ্যাঁ ওয়াগেলা, বলো। দক্ষিণ কলকাতার কসবায় স্বগৃহে টিভির সামনে বসে খবর দেখছিলেন রিটায়ার্ড আইপিএস ধূর্যটি সান্যাল। সেই সময় ওর কাছে ওয়াঘেলার ফোনটা এলো। আজ কয়েকদিন ধরে তিনি ওয়াঘেলার কাছ থেকে এই ফোনেরই অপেক্ষাতে ছিলেন। দীপক শ্রীবাস্তব অন্তর্ধান কেস মিডিয়াতে ফ্ল্যাশ হওয়ার পর থেকেই তিনি আপডেট রাখছিলেন। নিজের প্রিয় ছাত্র এবং দীর্ঘদিনের সহকর্মী ওয়াঘেলা বেশ একটু ঘেঁটে আছে কেসটাতে। ওর গাইডেন্সের প্রয়োজন বোধ করতেও পারে। স্যার, আপনি জানেন নিশ্চয়ই আমার থানার এক অফিসারকে পাওয়া যাচ্ছে না কয়েকদিন ধরে। হ্যাঁ, তোমার থানার অফিসার মিসিং বলেই আমি ফলো করছি কেসটা। স্যার, আটকে গেছি, এগোতেই পারছি না। আই নিড ইউর হেল্প। ওয়াগেলা, দীপক মিসিং কেসটার ব্যাপারে আমি যতটুকু জেনেছি নিউজ পেপার আর মিডিয়া থেকে, এই কেসে মাথা ঘামাতে হলে তোমার মুখ থেকে পুরোটা আমি শুনতে চাই, একদম শুরু থেকে। ওয়াঘেলা যখন ধূর্যটি সান্যালকে ঘটনাটা জানাচ্ছিলেন, সেই সময়ে কল ডিটেলস ঘেঁটে শিন্ডে আরও একটা নাম্বার পেয়েছে, যার সাথে দীপক শ্রীবাস্তবের মাস চারেক আগেও রেগুলার ফোনে কথাবার্তা হতো। খোঁজ করে শিন্ডে জেনেছে যে নাম্বারটা রেজিস্ট্রেশন করানো আছে কলকাতার জনৈক বিবেক বোসের নামে। যদিও গত 4 মাস ধরে দীপকের সাথে বিবেকের যোগাযোগ নেই। খটকা লাগলো শিন্ডের। বসকে জানানোর প্রয়োজন আছে। ওদিকে বস ফোনে ব্যস্ত, তাই সময় নষ্ট না করে শিন্ডে নিজে আরও কিছুটা ইনফরমেশন জোগাড় করার জন্য বিবেক বোসের ওই নাম্বারে ফোন করল। হতাশ হতে হলো যদিও, কারণ বিবেক বোসের নামে রেজিস্ট্রেশন করা নাম্বারটার বর্তমানে কোনো অস্তিত্বই নেই। যদিও বিবেক বোসের যে অস্তিত্ব আছে সেটা জানতে অবশ্য বেশি বেগ পেতে হলো না। ওই নাম্বারের সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে সিম কার্ডের ডকুমেন্টের সাথে বিবেক বোসের প্যান কার্ড আর একটা অ্যাড্রেস প্রুফের ফটোকপি জোগাড় হলো। বিবেক বোসের অ্যাড্রেস দেখাচ্ছে দক্ষিণ কলকাতার নাকতলায়। বিবেক বোসের ব্যাপারে বিশদে জানার জন্য শিন্ডে নাকতলা পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করল। ওদিকে ধূর্যটি সান্যাল মনে মনে পুরো ব্যাপারটা সাজাচ্ছিলেন। এতক্ষণ ধরে ওয়াঘেলার কাছ থেকে দীপক শ্রীবাস্তবের কেসটার ডিটেলস জেনেছেন। ওয়াঘেলার পাঠানো দীপক শ্রীবাস্তবের ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে ধূর্যটির মনটা খারাপ হয়ে গেল। 30 বছরের এক টকবকে যুবক, দেখতে শুনতে বেশ ভালো, হ্যান্ডসামই বলা যায়। এই ছেলের এক বা একাধিক মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকাটা খুব একটা অস্বাভাবিক নয়, কিন্তু একমাত্র মিসেস আহুজা ছাড়া অন্য কোনো মেয়ের সাথে দীপকের যে সম্পর্ক আছে সেরকম কোনো খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। এদিকে মিসেস আহুজার মতো ব্যক্তিত্বময় মহিলা লোকাল থানার এক জুনিয়র অফিসার দীপকের সাথে কতটা ঘনিষ্ঠ হতে পারেন সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে। মিসেস আহুজার ফেসবুকের বন্ধু তালিকায় দীপকের নাম আছে, আর দীপকের কল লিস্ট ঘেঁটে দেখা গেছে মিসেস আহুজার সাথে ফোনে কথাবার্তা হতো। এইসব তথ্যের ভিত্তিতে মিসেস আহুজাকে ইতিমধ্যেই একাধিকবার জেরা করা হয়েছে। প্রথমবার তোর অফিসেই চলে গিয়েছিল পুলিশ। ওয়াঘেলার অ্যাসিস্ট্যান্ট বিনোদ নাকি ফোনে মিসেস আহুজাকে ধরার চেষ্টা করেছিল বেশ কয়েকবার। ভদ্রমহিলা ফোন রিসিভ করেননি। এরপরে বিনোদ সোজা অফিসেই চলে যায়। পরে জানা গেছিল উনি মিটিংয়ে ছিলেন বলে ফোন রিসিভ করতে পারেননি। বিনোদের ওই কাণ্ডের জন্যই সম্ভবত ভদ্রমহিলা যথেষ্ট রেগে আছেন ওয়াঘেলার টিমের ওপরে। তাও যথাযথ সহযোগিতা করেছেন তদন্তের কাজে। আপাত দৃষ্টিতে বোঝা না গেলেও কেসটাতে কোথাও একটা জটিলতা রয়েছে, যার জন্য ভেতরে ঢোকা যাচ্ছে না কিছুতেই। তবে ওয়াঘেলার অ্যাসিস্ট্যান্ট শিন্ডে কাজের কাজ করেছে দীপকের আরও একটা লিঙ্ক জোগাড় করে। নাকতলা থানার ওসি অরূপ সরকার ধূর্যটিকে ভালো মতো চেনে এবং খুব সম্মানও করে। শিন্ডের সাথে কথা হওয়ার পরে দীপকের কল ডিটেলসের লিঙ্ক ধরে বিবেক বোসের সাথে কথাবার্তা বলতে নিজে থেকেই আগ্রহ দেখিয়েছে। খোঁজ খবর করে যদি কিছু পাওয়া যায়
ধূর্যটিকে অবশ্যই জানাবে। তবে অরূপ কিছু জানানোর আগেই ধূর্যটির সিক্স সেন্স বলছে দীপকের এই অন্তর্ধান রহস্যের সাথে আরও অনেক কিছু জড়িত। পুনেতে দীপককে খুঁজে না পাওয়ার মূল কারণটা হয়তো কলকাতাতেই লুকিয়ে আছে। কি কি ব্যাপার? দরজা খুলে পুলিশকে দেখে রীতিমতো অস্বস্তিতে নাকতলা নিবাসী শান্তনু বোস। বিবেক বোস এই বাড়িতে থাকেন? হ্যাঁ, আমার ছোট ছেলে। কি করেছে বিবেক? গলাটা যেন কেঁপে গেল শান্তনু বোসে। অরূপ উপভোগ করল ব্যাপারটা। অপরপক্ষ যদি পুলিশের ইউনিফর্ম দেখে ভরকে যায় তাহলে অনেক সময় তদন্তের ক্ষেত্রে সুফল মেলে। ভয়ের চোটে অজানা অনেক তথ্য বলে ফেলে সন্দেহভাজনের বাড়ির লোকজন, যেখান থেকে ক্লু পাওয়া যায়। তবে আজকের এই জিজ্ঞাসাবাদ করার ব্যাপারটা অরূপের মনে হয়েছে খড়ের গাঁদায় সূচ খোঁজার মতন। অরূপ জানে কোনো লাভ নেই, তবুও তাকে আসতে হয়েছে ধূর্যটি বাবুর কথা শুনে। কিছু করেছে কিনা এখনই সেটা বলা যাবে না। আমরা বিবেকের সঙ্গে কথা বলতে চাই। ও নিশ্চয়ই বাড়িতে আছে এখন, ডাকুন ওকে। অরূপের এই কথার উত্তরে বিবেকের বাবা শান্তনুবাবু কিছু একটা বলতেই যাচ্ছিলেন, ঠিক তখনই ভেতর থেকে একটা গলা ভেসে এলো। একটু অপেক্ষা করুন, আমি আসছি। অরূপ শান্তনু বোসের বাড়ির ড্রয়িং রুমের একটা চেয়ারে বসে চারপাশে চোখ বোলালেন। ঘরের জিনিসপত্রে বৃত্তের ছাপ থাকলেও খুব একটা গোছানো লাগলো না। সোফা, গ্লাস টপ টেবিল, বাইরের দরজা দিয়ে ঢুকলে ডান দিকের দেওয়ালে 32 ইঞ্চির এলইডি টিভি, ঘরে একটা বড় শোকেস ভর্তি বইপত্র। অরূপের ইচ্ছে হলো বইয়ের কালেকশন কাছ থেকে দেখতে। বাংলা বইয়ের সংগ্রহ দেখে ভালো লাগলো অরূপের। রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎ থেকে শুরু করে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, সমরেশ বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি, নারায়ণ সান্যাল, কে নেই সেখানে। বেশ কিছু ইংরেজি নভেলও আছে। শার্লক হোমস আর আগাথা ক্রিস্টির কালেকশন দেখে অরূপের মনে হলো যার কালেকশন তার সম্ভবত রহস্য উপন্যাসের প্রতি আকর্ষণ রয়েছে। আরও একটা ব্যাপার নজরে এলো অরূপের। শোকেসের কাঁচ, পাল্লা এসবের উপরে পুরু ধুলোর আস্তরণ। অরূপ বুঝল বর্তমানে শোকেস আর তার ভেতরে সাজিয়ে রাখা বইগুলোর সেভাবে আর যত্ন হয় না, যা ঘরের অগোছালো চেহারার সাথে মানানসই। চেয়ারে আবার বসে বিবেকের জন্য অপেক্ষা করতে করতে বেশ খানিকটা সময় পেরিয়েছে। ওদিকে বিবেকের দেখা নেই। ছেলে আসছি বলার পর থেকে শান্তনুবাবুকেও আর দেখা যাচ্ছে না। মনে হয় ঘরের ভেতরে আছেন। বাড়িতে কেমন যেন একটা নিস্তব্ধ ভাব। আরও একটা জিনিস অবাক করল অরূপকে। শান্তনুবাবুর স্ত্রী বা অরূপের মায়ের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এতটা সময় ধরে। প্রায় আধ ঘন্টার কাছাকাছি এই বাড়িতে রয়েছে অরূপ, অথচ কোনো মহিলার গলার আওয়াজ পায়নি। অস্বাভাবিক তো বটেই। অধৈর্য হয়ে বারবার ঘড়ি দেখছিল সে। থানার একগাদা কাজ ফেলে পুনের একটা কেসের ব্যাপারে এতটা সময় দেওয়া একদমই ভালো লাগছে না অরূপের। গলা তুলে কিছু একটা বলতে যাবে এমন সময় ভেতর থেকে একজন হাসি মুখে বেরিয়ে এলো। অপেক্ষা করতে কারই বা ভালো লাগে ইন্সপেক্টর? আপনাকে খামোখা এতটা সময় বসিয়ে রাখার জন্য যদিও দুঃখিত বলতে পারছি না। আপনারা তো এসব সৌজন্যবোধের কোনো ধার ধারেন না। না হলে আমরাও তো অনেক বছর ধরে অপেক্ষা করছি। ঘরে ঢুকেই এতগুলো কথা বলার সময় বক্তাকে লক্ষ্য করছিল অরূপ। বয়স 30-এর আশেপাশে। চেহারাতে বয়সের তুলনায় পরিণত ভাব বেশি। বেশ রোগা, উচ্চতা মাঝারি, দেখতে সাধারণ। শরীরে যত্নের অভাব, চোখের নিচে কালি, তাই রাত জাগার অভ্যেস আছে বোধহয়, বোঝা যায়। নিয়মিত নেশা করা স্বভাব থাকলেও থাকতে পারে। কথাবার্তাগুলো বেশ চোখা চোখা। পুলিশের পোশাকের প্রতি যে কোনো সমীহ আছে সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ বা গলার আওয়াজে মালুম হচ্ছে না। আপনি বিবেক বোস? অপরপক্ষের কথায় বিতর্কের ইন্ধন থাকলেও অরূপ সেসবের জের না টেনে সোজা পয়েন্টে চলে এলো। আচ্ছা, দীপক শ্রীবাস্তবকে চেনেন আপনি? হ্যাঁ, 3-4 মাস আগে অবধি নিয়মিত যোগাযোগ ছিল। কিভাবে চিনতেন বিবেককে? পুনেতে আলাপ হয়েছিল, ওখানে কিছুদিন ছিলাম কাজের সূত্রে। আচ্ছা, মানে আপনাদের মধ্যে রেগুলার কথা হতো। মনে হয় আলাপের থেকেও বেশি কিছু, তাই তো? আমাদের সেম এজ, তাই একে অপরের বন্ধু হয়ে গেছিলাম বেশ তাড়াতাড়ি।
দীপককে খুঁজে পাওয়া যাচ্ছে না বেশ কিছুদিন ধরে। এই বিষয়ে আপনি কি কিছু জানেন? না, ইদানিং দীপকের সাথে কোনো কথা হতো না। ফোন, টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপে মেসেজ কোনোটাই করতো না। আমি মেসেজ করলে উত্তরও দিত না। ও খুব ব্যস্ত থাকতো আর কি। অফিসে তো বটেই, অফিসের বাইরেও। কথাটার মধ্যে অন্য কিছুর ইঙ্গিত স্পষ্ট। ও, দীপকের গার্লফ্রেন্ডও ছিল? ছিল, আবার ছিল না। একটু বুঝিয়ে বলুন তো। দীপকের যা গেট আপ, তাতে ওর প্রতি অনেকেরই আগ্রহ জন্মাতো। মানে সোজা কথায় অনেক মেয়েই লাট্টু হয়ে যেত দীপকের ওপরে। কিন্তু ওর পুলিশে চাকরির জন্য ও কাউকে সেভাবে সময় দিতে পারতো না। ফলে সেসব সম্পর্ক অঙ্কুরেই বিনাশ হতো। কিছুদিন ধরে বয়সের থেকে বড় এক মহিলার সাথে দীপকের যোগাযোগ ছিল। ওদের নানা জায়গাতে একসাথে দেখাও গেছে। এই যে ইনি মিসেস আহুজা। মোবাইলে সেভ করা মিসেস আহুজার ছবিটা বিবেককে দেখালো অরূপ। আমি মিসেস আহুজাকে চিনি না। বেশ কিছুক্ষণ ধরে ছবিটা দেখে কেটে কেটে কথাগুলো উচ্চারণ করল বিবেক। ওর কথা বলার ধরন দেখে অরূপের মনে হলো বিবেক নিশ্চয়ই কিছু জানে, কিন্তু বলতে চাইছে না। অন্য পথ ধরতে হবে বুঝল অরূপ। আপনি পুনেতে ছিলেন বললেন, তাই না? তা কতদিন ছিলেন ওখানে? প্রায় বছর দুয়েক। এক বেসরকারি কোম্পানিতে ছিলাম। ও বাই দ্য ওয়ে, আমি সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা, আপনি তো এই বাড়ির ছোট ছেলে। হ্যাঁ, আমরা দুই ভাই। আমার এক দাদা আছে। আপনার দাদাও কি এখানেই থাকেন? কোথায় দেখছি না তো তাকে। দাদা এখানেই থাকে। আপনি তো ঘরে ঢুকে এত কিছু দেখলেন, দাদাকে দেখতে পেলেন না কেন জানি না। ওই দেখুন। বিবেক কথাটা বলে অরূপের দৃষ্টি ঘরের একদিকে দেওয়ালে ঝোলানো ফ্রেমে বাঁধানো ছবিতে হাসি মুখে এক যুবকের দিকে ফেরালো। বছর 25-26-এর সুদর্শন এক যুবক। ও হো, আই এম রিয়েলি সরি। মানে ব্যাপারটা সত্যি খুব দুঃখজনক। কি করে হলো বিষয়টা? মানে তখন বয়স কত ছিল? পেশাদারিত্বের মোড়ক ছেড়ে বেরিয়ে একটু যেন মানবিক হয়ে উঠেছিল অরূপ। যৌবনের শুরুতেই এরকম একটা প্রাণ ঝরে যাওয়া কিছুতেই মেনে নেওয়া যায় না। বিবেক বোসের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে আসছেন, অথচ তার দাদার সম্বন্ধে কিছুই জানেন না। আপনাদের ডিপার্টমেন্টেরও কেউ কিছু বলেনি আপনাকে? আসলে 9-10 বছর অনেকটা সময় ইন্সপেক্টর, সবাই ভুলেই গেছে। মায়ের এখন যা কন্ডিশন, তাতে দিন, মাস বা বছরের হিসেব রাখতে পারেন না। দাদার মৃত্যুর শোক সামলাতে না পেরে অপ্রকৃতিস্থ। হয়তো ভুলেই আছেন সেই সব দিন, কিন্তু বাবা আর আমি আজও ভুলতে পারিনি। প্রকৃত সত্যটা জানার জন্য অপেক্ষা করছি। আমাদের এই অপেক্ষা কবে শেষ হবে জানি না। বাঙালি গেট টুগেদারের পরে ঋতজা আর অভির মধ্যে অল্প সময় এতটা ঘনিষ্ঠতা বেড়ে যাবে সুজয় কল্পনাও করতে পারেনি। অভির সাথে যে প্রায় ঋতজার দেখা সাক্ষাৎ হয়, সেটা অভি ওকে সবসময় না জানালেও সুজয় বুঝতে পারে। এই যেমন সেদিন রবিবারের দুপুরে অভি আর সুজয় ওদের ফ্ল্যাটে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিল। হঠাৎ অভির কাছে একটা ফোন এলো। সাথে সাথে বডি ল্যাঙ্গুয়েজটাই যেন চেঞ্জ হয়ে গেল অভির। সাইটে কি একটা ইমার্জেন্সি হয়েছে বলে বাহানা দিয়ে বেরিয়ে গেল অভি। সুজয় একদম শিওর ফোনটা ঋতজাই করেছিল অভিকে। অভি বেরিয়ে যেতেই ও তাই পিছু নিয়েছিল অভির। অভি এফসি রোড অভিমুখী একটা বাস ধরার পরে বুঝতে আর বাকি ছিল না। সুজয় তবুও পিছু ছাড়েনি, একেবারে নিঃসন্দেহ হওয়ার জন্য। ওই বাসের পেছন পেছন একটা অটো রিজার্ভ করে এগোচ্ছিল সুজয়। এফসি রোডের স্টপে নেমে অভি যখন রাস্তার পাশে দাঁড়ানো ঋতজার গাড়ির ভেতর ঢুকে গেল, তখন নিজের উপরই যেন রাগ হচ্ছিল সুজয়ের। কেন যে ভ্যাগাবনটাকে সাথ করে এখানে ডেকে এনেছিল, তারপরে আবার অভিকে ঋতজার পার্টিতে নিয়ে যাওয়া, ওর সাথে পরিচয় করিয়ে দেওয়া। বন্ধুর একটা হিল্লে করে দিতে চেয়েছিল সুজয় আসলে। আর সেই বন্ধুই এখন ওর বাড়া ভাতে ছাই দিতে চলেছে। না, ব্যাপারটা সহ্যের সীমা ছাড়ানোর আগেই একটা হেস্তনেস্ত হওয়া দরকার। সুজয় এভাবে একটা লুজার্সের কাছে হেরে যেতে পারবে না। অভিকে ওদের ব্যাচের সবাই লুজারই বলে। লুজারই তো। অ্যাকাডেমিক্স বা কেরিয়ার কোনো কিছুতেই অভি সুজয়ের ধারে কাছে আসে না। শুধু দেখতে সুন্দর হলেই তো হয় না। যে বর্ণালী একসময় অভির প্রেমে পাগল হয়েছিল, সেও তো ওকে ছেড়ে দিল। জীবনে চলার পথে বেটার অপশন বেছে নিতে
বর্ণালী এতটুকু দ্বিধাবোধ করেনি। আর অভি কিনা পেয়ে যাবে ঋতুজার মতো অপরূপ এই নারীকে, তাও আবার সুজয়ের চোখের সামনে দিয়ে, না না, এটা সুজয় হতে দেবে না। আজই শুরু সুজয় আর ঋতুজার উইকেন্ড। ওদের মাল্টিন্যাশনাল কোম্পানিতে 5 ডে উইক, শনিবারেও ছুটি থাকে। ওদিকে অভির সাইটে শনিবারেও কাজকর্ম চলে পুরো দমে। অভির তাই ছুটি নেই, আজ ফুল ডিউটি। সাইটে যাওয়ার জন্য বেরিয়ে গেছে। এই সুযোগটা কাজে লাগাতে একদম আটঘাট বেঁধে এগিয়েছে সুজয়। আজ অভির বার্থডে, সেই উপলক্ষে সারপ্রাইজ পার্টির কথা বলে সুজয় ঋতুজাকে আজ দুপুরে ওর ফ্ল্যাটে ডেকেছে। যেহেতু ব্যাপারটা সারপ্রাইজ, তাই ঋতুজা এই ব্যাপারে অভিকে কিছু বলবে না সুজয় জানে। সুজয় লক্ষ্য করেছে যবে থেকে অভির সাথে পরিচয় হয়েছে, ঋতুজা আর আলাদা করে সুজয়ের সাথে পার্টি করছে না। এই তো আগের উইকেন্ডেরই কথা। বারে বসে পুরো আউট হয়ে গিয়েছিল ঋতুজা। শনিবার ছিল বলে সুজয় ঋতুজার সাথে একাই বসেছিল। ঋতুজাই ফোনে বারবার অভিকে ডেকে ওদের সাথে জয়েন করালো। সাইড থেকে সোজা বারে চলে এসেছিল অভি। আউট হয়ে ঋতুজার তখন টাকিলা শট মারার ইচ্ছে হচ্ছে। এদিকে অনেক রাত, বাড়ির কাউন্টার বন্ধ হয়ে গেছে। ঋতুজাই তখন প্রস্তাব দিল ওর বিমাননগরের ফ্ল্যাটে যাওয়ার জন্য, সেখানে টাকিলার মজুতও থাকতে পারি। ঋতুজার গাড়িতে ওরা যখন বিমাননগরের ফ্ল্যাটে পৌঁছল, ঘড়িতে তখন প্রায় রাত 2টো। এদিকে ফ্ল্যাটে মদ পাওয়া গেল না, কিনে আনা ছাড়া, তাই অন্য কোনো উপায় নেই। পুনেতে পুরো রাত ওয়াইন শপ খোলা থাকে, বিশেষ করে উইকেন্ডে, কিন্তু কাউকে তো বেরোতে হবে আনার জন্য। তাই ঋতুজা বলল, সুজি মাই ডার্লিং, প্লিজ অ্যারেঞ্জ। আদুরে গলায় ঋতুজার কথাটা শুনে খুব অবাক হয়েছিল সুজয়। ফাঁকা ফ্ল্যাটে এরকম ভালনারেবল কন্ডিশনে ঋতুজাকে রেখে সুজয় আর অভি মত আনতে যাবে কি করে? সেটা বলতে এই কথাটা লুফে নিল ঋতুজা, যেন সুজয়ের এই কথাটার অপেক্ষাতেই ছিল সে। ওহো, ডোন্ট ওয়ারি সোনা, অভি আছে তো, তুমি একাই যাও প্লিজ। সুজয়ের মনে হলো ওর গালে যেন কেউ কষিয়ে একটা থাপ্পড় মারল। অভির দিকে তাকাতে সুজয় বুঝল অভিও এটা ভাবতে পারেনি। প্রচণ্ড অস্বস্তিতে পড়ে অভি তখন নিজেই মদ আনতে বেরোতে চেয়েছিল। এদিকে সুজয়ের মাথায় তো আগুন জ্বলছে। অভির ন্যাকামোটা জাস্ট সহ্য হচ্ছিল না ওর। তুই এখন রাস্তাঘাট ভালো চিনিস না, মদ আনতে গিয়ে কোথায় কখন চক্কর কাটবি। দাঁড়া, আমি যাচ্ছি। বাইরে বেরোনোর সময় সুজয় চোখ টিপে অভিককে বলে গিয়েছিল, একা ফ্ল্যাটে এরকম একটা বুস্ট কন্ডিশনে ঋতুজাকে পাচ্ছিস, যা, একটা চান্স দিলাম তোকে, মিস করিস না কিন্তু। রাগ, যৌন ঈর্ষা নাকি তরলের নেশা, কিসের প্রকোপে সুজয় জানে না। সবকিছু মিলিয়েই হয়তো কিছু একটা রিয়াকশন চলছিল ওর মধ্যে। কি কথা বলছিল সেটা সুজয়ের খেয়ালও ছিল না। শুধু দেখল ওর কথাটা শুনে অভির মুখটা বিষাদ মাখা একটা অন্ধকারে ছেয়ে গেল। ড্রয়িং রুমের সোফায় অভির কোলে মাথা দিয়ে শুয়ে আছে ঋতুজা। অভির হাতটা ধরে নিজের গালে, গলায়, বুকে ঘোরাচ্ছে ঋতুজাই। প্রভোকেশন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে অভি আড়ষ্ট হয়ে রয়েছে। ও জানে এই সময়ে পরিবেশ, অপরূপ এই নারীর সান্নিধ্য, কোনোটার প্রতি ওর কোনো রকম কোনো অধিকার নেই। বর্ণালীকে খুব ভালোবাসতিস, তাই না? হ্যাঁ। আহারে বাবু, বড্ড কষ্ট পেয়েছিস না? কষ্ট পেলেও সেটা নিজের কাছেই আছে, কষ্ট ভুলতেও হয়, জীবন তো আর থেমে থাকে না। অভির এই কথার পরে বেশ কিছুক্ষণ চুপ হয়েছিল ঋতুজা। তারপরে আবার জানতে চেয়েছিল, বর্ণালীকে পুরোপুরি ভুলতে পেরেছিস? না, একদমই পারিনি। সেদিন অভিরও সত্যিটা বলতে খুব ইচ্ছে করছিল। এটাও বুজ এফেক্ট হয়তো। এরকম ফাঁকা ফ্ল্যাটে এতটাই ঘনিষ্ঠ অবস্থাতে বর্ণালীর সাথে বহু আদরের স্মৃতি ওর মনে ভিড় হয়ে আসছিল। জাগ্রত হচ্ছিল ওর পৌরষ। ওর কোলে মাথা দিয়ে শুয়ে থাকা ঋতুজার কাছে আর আড়াল করতে পারছিল না অভি। কিভাবে আদর করতিস ওকে? আমাকেও সেভাবে আদর করে দেখা। ঋতুজা উঠে বসেছে এবার। নিজের ঠোঁট দুটো এগিয়ে দিয়েছে অভির ঠোঁটের দিকে। অভির মাথাটা ঝিমঝিম করছে। ঋতুজার শরীর থেকে সেই গন্ধটা এসে ওর শরীর আর মনের উপর যেন অধিকার জমাচ্ছে। পার্টির দিন ডুয়েট ড্যান্স করার সময় যে গন্ধটা পেয়েছিল অভি, সেই গন্ধটা। প্রথম থেকেই অভি নিজেকে প্রবল শাসনের বেড়াজালে আটকাতে চাইছিল, কিন্তু আর সামলাতে পারছে না। মানসিক শাসনের তোয়াক্কা না করে যখন অভির হাত ঘুরে চলেছে ঋতুজার শরীরী উপত্যকায়, এবং আরও কিছুটা সময় এভাবে চলতে থাকলে
অনিবার্য কিছু একটা ঘটত, কিন্তু কিন্তু সেই প্রচণ্ড উত্তেজনার তুঙ্গ মুহূর্তে সুজয় মদ নিয়ে এসে দরজায় বেল বাজিয়েছিল। বেলের আওয়াজে ঋতুজার আলিঙ্গন ছাড়িয়ে অভি ছিটকে সরে যায়। নিজেকে সামলে নিয়ে গিয়েছিল দরজা খুলতে। অভিটা বড্ড সরল আর বোকা। এসব ঘনিষ্ঠ সময়ের কথা অভি সুজয়কে বলেছে ঘটনার পরের দিন। তখন থেকেই ভেবে আজকের প্ল্যানটা ছকে ফেলেছে সুজয়। মদ খেলে ঋতুজার সেক্স করতে ইচ্ছে হয়, গত সপ্তাহের ঘটনাতেই সেটা বোঝা গেছে। আজ দুপুর থেকে অনেকটা সময় একা ঋতুজাকে ফাঁকা ফ্ল্যাটে পাবে জানে সুজয়। পর্যাপ্ত পরিমাণ মদও রেখেছে স্টক করে। মদ খাইয়ে আউট করে দিতে হবে ঋতুজাকে। তারপর আর কি? আকাঙ্ক্ষিত সেই ক্ষণের অপেক্ষাতে আর তর সইছে না সুজয়ের। দুপুরের কিছু পরে অভি জানালো সাইটে কিছু সমস্যা হয়েছে, রাতে নাও ফিরতে পারে আজ। ঋতুজা অভির এই আপডেট জানে না। এ যেন একেবারে সোনায় সোহাগা সুজয়ের কাছে। পুরো রাতটাই সে পাবে ঋতুজাকে, আঁশ মিটিয়ে ভোগ করবে ওর সুন্দর শরীরটা। এতদিন রিয়েল লাভের দোয়াই দিয়ে ওকে খুব একটা কাছে ঘেঁষতে দেয়নি ঋতুজা। ওর বর আর ওর মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন আছে বলে তো মনে হয় না। থাকলেও নিশ্চয়ই বুড়োটা ওকে স্যাটিসফাই করতে পারে না। ঋতুজার মধ্যে তাই আকণ্ঠ খিদে, আর আজ ওর সমস্ত খিদে মিটিয়ে দেবে সুজয়। দুপুরের পরে সুজয় যখন ওর ফ্ল্যাটে ঋতুজার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছে, সে সময় ঋতুজার বিমাননগরের ফ্ল্যাট থেকে অভি আর ঋতুজা একসাথে বেরোল। আজ অভির জন্মদিন বলে সকালেই ওকে নিজের কাছে ডেকে নিয়েছিল ঋতুজা। বিমাননগরের এই ফ্ল্যাটে সেই রাতের অসমাপ্ত শারীরিক প্রেমের সফল পরিসমাপ্তি ঘটিয়েছে দুজনে মিলে। সারা জীবন ভালোবাসা ছাড়া আর কিছুই চায়নি ঋতুজা, অথচ কেউ ওকে ভালোবাসেনি। এতদিন বাদে একা চলতে চলতে জীবনের প্রায় অর্ধেক পথ অতিক্রম করে একমাত্র অভির কাছেই নিঘাত ভালোবাসার সন্ধান পেয়েছে ঋতুজা। যে ভালোবাসার কাছে নিজেকে সমর্পিত করতে পেরে ঋতুজার মনে হচ্ছে জীবনের কাছ থেকে আর কিছুই পাওয়ার নেই তার। এত কম সময়েও অভি ঋতুজার বিশ্বাসভাজন হয়ে গেছে। এই বিশ্বাসের মর্যাদা রাখবে ঋতুজা। অভির কাছে পরিপূর্ণভাবে নিজেকে উজাড় করে দেওয়ার দিনে ঋতুজার কিছু কনফেশনও করার আছে। কনফেশন? অবাক হয়েছিল অভি। বেশ কিছু পুরুষ মানুষের সাথে ঋতুজার শারীরিক সম্পর্ক ছিল, সেটা তো অভি জানে। এছাড়া ঋতুজার আর কি জানানো থাকতে পারে ভাবছিল অভি। আমার জীবনের কিছু কথা বলার আছে তোকে, যে কথাগুলো আমি আজ অবধি কাউকে বলিনি, কিন্তু আমার মনে হলো যে সেটা তোকে বলা দরকার। যদিও শুরুটা অনেক আগের থেকেই করতে হবে, অতগুলো কথা আমি তোকে গুছিয়ে বলতে পারবো না। এই ডায়েরিতে সব কিছু লেখা আছে, সেই প্রথম দিন থেকে। আমার অসহায়তা, হতাশা, গুমড়ে কান্না, রাগ, সব কিছু যা বলার মতো সুযোগ বা পরিস্থিতি কখনো হয়নি, কিন্তু এখানে সবটা লিখে রেখেছি। তুই পড়িস, তোর মতো সংবেদনশীল ছেলেকে এই ডায়েরিটা পড়ানো যায়, যে এখানে লেখা প্রতিটা কথার অন্তর্নিহিত ব্যথা উপলব্ধি করতে পারবে। আর আমার বিশ্বাস, সব জানার পরেও তুই আমাকে ভুল বুঝবি না, ঠিক একই রকম ভালোবাসবি। বিমাননগরের ফ্ল্যাট থেকে বেরিয়ে ঋতুজা সুজয়ের আস্তানার দিকে এগোল। সুজয়ের আহ্বানেই ঋতুজা ওর ফ্ল্যাটে চলেছে। একদিকে ভালোই হয়েছে, সুজয়ের সাথে বোঝাপড়াটা আজই সেরে ফেলবে ঋতুজা। সেই রাতে মদ কিনতে বেরোনোর সময়ে সুজয়ের অভিকে বলা কথাগুলো শুনে ফেলেছিল ঋতুজা। সুজয়ের সাথে বোঝাপড়া করার সময়টাও তাই তৃতীয় কেউ না থাকাই বাঞ্ছনীয়। তাই ঋতুজাই অভিকে নিয়ে সুজয়কে মেসেজ করিয়েছে যে ও রাতে ফিরবে না। ভদ্রতার মুখোশটা সরে গেলে সুজয়ের মতো ছেলেদের নগ্ন রূপ কেমন হয় আজ দেখে নিতে চায় ঋতুজা। ওদিকে অভি মনোজ দুগ্গালের সাইটের দিকে চলেছে, অথচ ঋতুজার ডায়েরিটা অভিকে টানছে। সাইটে গেলে কাজের চাপে আর ওটা পড়া হবে না। একই হাফ ছুটি নিয়ে সারা সকাল ঋতুজার সাথে কাটিয়েছে। সেই সব সুখের স্মৃতি ওর মনে ঘুরে ফিরে আসছে। এই হ্যাংওভার কাটানো এক্ষুনি অভির পক্ষে সম্ভব না। রাস্তার ধারে একটা ক্যাফে দেখে অভি বাস থেকে নেমে পড়ল। ও মনস্থির করে ফেলেছে সাইটে আজ আর যাবে না। একটা কোল্ড ড্রিঙ্ক অর্ডার দিয়ে ঋতুজার ডায়েরি পড়াতে মন দিল অভি। সাধারণ দিনপঞ্জি নয়,
এ যেন পাতার পর পাতা ভরে আছে অব্যক্ত যন্ত্রণায়। মাত্র 8 বছর বয়সে বাবাকে হারানোর কথা লেখা আছে ডায়েরিতে। এরপরে বেশ কিছুটা গ্যাপ। বছরখানেক পরের এক অত্যন্ত অনভিপ্রেত ঘটনা থেকে আবার ডায়েরি লেখা শুরু। 1991 সাল থেকে পড়তে শুরু করে 2001 সালের জুন মাসে এসে শিউরে উঠল অভি। প্রায় 9 বছর ধরে চলা যন্ত্রণা করা এক অধ্যায়ের শেষ হচ্ছে যেভাবে, সেটা অভি বিশ্বাস করতে পারছে না। মানব বোসের কেস যখন এই থানাতে আসে তখন অফিসার ইনচার্জ কে ছিলেন? কেন বলুন তো স্যার, এতদিন আগের একটা কেসের ব্যাপারে হঠাৎ জানতে চাইছেন? সেকেন্ড অফিসার মাইতির কথায় বিরক্ত হলো অরূপ। বিবেকের বাড়ি থেকে বেরিয়ে সোজা থানায় এসেই অরূপ পুরনো লোক মাইতির কাছে জানতে চেয়েছিল বিবেকের দাদা মানব বোসের কেসের ব্যাপারে। আপনার কাছে যেটা জানতে চেয়েছি শুধু সেটাই বলুন মাইতিবাবু। বাড়তি কথাটা কেন বলছেন? শুনেছি এই থানাতেই ডায়েরি করতে এসেছিল মানবের বাড়ির লোকজন, কিন্তু আপনারা সেটা করতে দেননি, কি তাই তো? আচ্ছা কেন বলুন তো মাইতিবাবু? অত ডিটেলস এখন আর মনে নেই, তবে ওপেন অ্যান্ড শার্ট কেস ছিল। কিন্তু ওর বাড়ির লোকজনের অদ্ভুত দাবি, বলছিল মানবকে নাকি খুন করা হয়েছে, যদিও এই অহেতুক সন্দেহের কোনো ভিত্তিই ছিল না, কারণ মানবের লেখা সুইসাইড নোট পেয়েছিলাম আমরা। সুইসাইড নোটের হ্যান্ডরাইটিং ভেরিফাইও করানো হয়েছিল ডিপার্টমেন্টের এক্সপার্ট দিয়ে, তাই স্যার আর মানবের বাড়ির লোকজনের দাবিকে অতটা পাত্তা দেননি। সবই বুঝলাম মাইতিবাবু, কিন্তু আপনি আমাকে এইটা বোঝান যে প্রেম করে বিয়ে করার মাত্র 7 দিন আগে কেউ সুইসাইড করতে কেন যাবে? স্যার, আপনার কথায় মনে পড়ল, হ্যাঁ ঠিক এই কথাটাই মানবের মা বারবার বলেছিলেন কাঁদতে কাঁদতে। মানবের বাবাও বারবার দাবি করেছেন যে মানব ওর বিয়ে নিয়ে কতটা খুশি ছিল। তাছাড়া মানবের মতো জীবনে সফল ছেলের পক্ষে সুইসাইড করার মতো কোনো কারণ তো ছিলই না। বাহ, এই তো দেখছি সব মনে পড়ে গেছে আপনার। তাহলে এইবার বলে ফেলুন তো যে ওই কেসে ইনভেস্টিগেটিং অফিসার কে ছিলেন? আইও তো ছিলেন সাহা স্যার, মানে ওই প্রশান্ত সাহা। আর যার সাথে মানবের বিয়ে হয়েছিল ওই 7 দিন বাদে, সে কে? নাম তো অত মনে নেই স্যার, তবে কয়েকবার দেখেছিলাম সেই সময়, দেখতে দারুণ। ও, দেখতে ভালো ছিল বলে চেহারাটা মনে রেখেছেন শুধু, তাই তো? তা মেয়েটাকে ভালো করে জেরা করা হয়েছিল কি, সেসব কি আপনি জানেন কিছু? সাহা স্যার করেছিলেন। ঠিক আছে, এবার ওই মানব বোসের কেসের ফাইলটা একটু আনানোর ব্যবস্থা করুন, সব কিছু আবার স্টাডি করতে হবে। অরূপের কাছে সমস্ত কিছু খুঁটিয়ে শুনলেন ধৈর্যটি সান্যাল। শোনার পর ওর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ডিপার্টমেন্টে কান পাতলে শোনা যায় যে প্রশান্ত সাহার এই একটাই দোষ, সুন্দরী মেয়ে দেখলে নিজের কর্তব্য আর মনে থাকে না। ওর সম্বন্ধে অনেক দিন থেকেই সন্দেহটা ছিল ধৈর্যটির মনে, এখন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। স্যার, বলছিলাম যে প্রশান্ত সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবো নাকি? আসলে উনি তো আমার সিনিয়র, তাই আমার পক্ষে ওনাকে জেরা করাটা, মানে বুঝতেই তো পারছেন যে একটা ওই স্পর্শকাতর ব্যাপার। বুঝেছি অরূপ, ওটা আমি দেখছি। মানবের যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে কে? অরূপ নামটা জানাতেই ধৈর্যটি সান্যালকে বললেন, এই শোনো, প্রশান্তর কাছ থেকে যা জানার তা আমি আগেই অনুমান করে রেখেছি, নতুন কিছু আর জানার নেই আমার। মানবের হবু বউয়ের নামটা শোনার পর 2009 সালে মানবের মৃত্যুর সাথে 2001 সালে নদিয়ার করিমপুর গ্রামের বিখ্যাত রায় ফ্যামিলির ছোট ছেলে রঞ্জিত রায়ের মৃত্যুর যোগাযোগটা একেবারে তীব্র হলো। দুটো মৃত্যুর কেস আপাত দৃষ্টিতে স্বাভাবিক আর সহজে সমাধানযোগ্য মনে হলেও ভেতরে যে জটিলতা আছে সেটা এখন বোঝা যাচ্ছে। মজার কথা হলো দুটো কেসেরই দায়িত্বে ছিল প্রশান্ত। ও সহজ সমাধানের রাস্তায় হেঁটে ক্লোজ করে দিয়েছে কেস দুটো। এই কেস দুটোর আরও যে একটা কমন ফ্যাক্টর আছে সেটা আবার বর্তমানে পুনের শ্রীবাস্তব অন্তর্ধান রহস্যের সাথে জুড়ে রয়েছে।
করিমপুর থেকে নাকতলা হয়ে পুনেতে বৃত্তটা ক্লোজ হচ্ছে, তাই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে পুনেতে, হয়তো আজই। ধৈর্যটির হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ঢুকল। মেসেজটা পড়েই মোবাইলে ওয়াঘেলার নাম্বারটা ডায়াল করলেন ধৈর্যটি। এখন দরকার কুইক অ্যাকশন, তাহলে দীপকের খোঁজটাও পাওয়া যাবে। তাছাড়া প্রাইম সাসপেক্টকেও হাতে নাতে ধরতে হবে, না হলে কোর্টে দোষী সাব্যস্ত করা যাবে না। নাকতলা থেকে এবারে পুনের দিকে নজর দেওয়া যাক। সেখানে ধৈর্যটির নির্দেশ মতো ওয়াঘেলা ও টিম নিয়ে মিস্টার আহুজার ফ্ল্যাটের থেকে কিছুটা দূরে আড়ালে পজিশন নিয়ে দাঁড়িয়ে। ধৈর্যটি স্যার ওয়াঘেলাকে বলেছেন মিস্টার আহুজার উপর নজর রাখতে। এখনো পর্যন্ত ইনফরমারদের কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে মিস্টার আহুজা ওর ফ্ল্যাটেই আছেন। উনি যদি বেরোন তাহলে ওর পিছু নিতে হবে। শনিবারের বিকেলে পুনের এফসি রোডের মতো হ্যাপেনিং জায়গা, ছেলে মেয়েদের ভিড়ে জমজমাট। ওয়াঘেলা দেখতে দেখতে ভাবছিলেন, এই ছেলেমেয়েরা যেভাবে সহজ জীবন কাটাচ্ছে, সেখানে অযথা জটিলতা কেন সৃষ্টি হয়? কেন আসে ঈর্ষা, দেশ, পরস্পরের প্রতি ঘৃণা, যার জেরে হয় একের পর এক অপরাধ? হাই ডার্লিং, কামিং। ফ্ল্যাটের দরজা খুলে ঋতুজাকে হাসি মুখে অভ্যর্থনা জানালো সুজয়। ঋতুজার বোল্ড পোশাকে শরীরের বেশ কিছুটা জায়গা অনাবৃত। সুজয়ের লোভী চোখ বারবার সেদিকে চলে যাচ্ছে। বুঝতে পারছে ঋতুজা, দেখুক, ও তো সেটাই চায়। পুরুষ মানুষের অনেক রকম রূপ দেখেছে সে, সুজয়েরটাও দেখবে বলেই আজ ওকে সুযোগ দিচ্ছে ঋতুজা। ও সুজি ডার্লিং, আমি একটু অন্যভাবে ভাবছিলাম, যদি আজকের দিনটা সেলিব্রেট করা যায় কেমন হয়? কিভাবে বেবি, একটু বলো তো। ঋতুজাকে দেখে তো পার্টির মুডে আছে বলেই মনে হচ্ছে। আবার কি বলবে কে জানে। সুজয় মনে মনে একটু ঘাবড়ালেও মুখের ভাব অপরিবর্তিত রাখার চেষ্টা করছে আপ্রাণ। আমার এফসি রোডের ফ্ল্যাটে চলো। ওল্ড ম্যান আজ নেই সেখানে, ফ্ল্যাটটা ফাঁকাই আছে। রাতে অভির বার্থডে সেলিব্রেট করে আমরা তিনজনে লোনাভলা বেরিয়ে যাব, আউটিংটাও হয়ে যাবে। কে কেমন? ঋতুজার কথায় চিন্তায় পড়ল সুজয়। এতে ওর নিজের প্ল্যানটা ভেস্তে যেতে পারে। তবে এফসি রোডের ফ্ল্যাটটাও ফাঁকা। ওল্ড ম্যান মানে ঋতুজা ওর বরের কথা বলেছে, সে ফ্ল্যাটে নেই আজ। ফলে সুযোগ ওখানেও পাওয়া যাবে নিশ্চয়ই। ঋতুজার প্রস্তাবে রাজি না হলে, ওর মুড যদি বিগড়ে যায়, তাহলে সব শেষ। অগত্যা রাজি হতেই হলো সুজয়কে। কিছুক্ষণের মধ্যেই সুজয় আর ঋতুজা গাড়িতে করে এফসি রোডের দিকে রওনা হলো। অভিকে ফোনে বা হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে না বলে ওর জন্য মেসেজ একটা কাগজে লিখে দরজার উপর সেঁটে দিল সুজয়, যাতে ও এখানে এলে মেসেজ দেখে ঋতুজার ফ্ল্যাটে চলে আসে। প্রশান্ত, দুর্জুরি সান্যাল বলছি। হ্যাঁ স্যার, বলুন। 2001 সালে তোমার নদিয়া জেলার করিমপুর থানার পোস্টেড থাকাকালীন রায়বাড়ির ছোট ছেলে মারা যাওয়ার কথা তোমার মনে আছে? হ্যাঁ। রঞ্জিত রায়ের পোস্টমর্টমের রিপোর্টে ছিল প্রচণ্ড ভয়ে হার্ট ফেল করে মৃত্যু। তুমি যদিও ন্যাচারাল ডেথ বলে কেসটা ক্লোজ করেছিলে। সেরকম সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। বুঝলাম। এরপরে 2009 সালে মানব বোসের আত্মহত্যার কেসেও তুমি চার্জে ছিলে। মানব বোসের যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সে তো আবার তোমার পূর্ব পরিচিত। পরিচিতা বলতে ওই আর কি স্যার, মানে আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম। প্রায় 8 বছর বাদে আবার দেখে মনে পড়ে গেল। যাই হোক, তুমি মানবের হবু স্ত্রীকে সেভাবে জেরা করার বদলে তাকে ক্লিন চিট দিয়েছিলে। স্যার, মানবের সুইসাইড নোট ভেরিফাই করানোর পরে আর কোনো সন্দেহের অবকাশ ছিল না। কিন্তু মানবের বাড়ির লোকেরা তো অন্য কথা বলেছিল। স্যার, ওদের অভিযোগের কোনো ভিত্তিই ছিল না। সমস্ত প্রমাণ, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে বোঝাই গিয়েছিল যে মানব সুইসাইড করেছে। পোস্টমর্টম রিপোর্টেও সন্দেহ করার মতো কিছুই ছিল না। ওয়ান লাস্ট কোশ্চেন প্রশান্ত, তুমি কি ভালোবেসেছিলে রঞ্জিত রায়ের ভাইঝি তথা মানবের হবু স্ত্রী ঋতুজা রায়কে? মানে কি বলছেন স্যার? আমি আবার কাকে ভালোবাসবো? মিস্টার আহুজার বিল্ডিং কমপ্লেক্সের সামনে
লাল রঙের গাড়িটা এসে দাঁড়াতেই সজাগ হলেন ওয়াঘেলা। এই গাড়ি ওর পরিচিত, তাও একবার নাম্বার প্লেটটা দেখে নিশ্চিন্ত হলেন তিনি। মিসেস আহুজা ব্যবহার করেন এই গাড়িটা। কন্ট্রোল রুমে দুবে স্যারের সাথে ওয়াঘেলা ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন। গাড়ি এসে দাঁড়ানোর খবর জানাবার পরেও ওয়াঘেলাকে শুধু ওয়াচ করে যেতে বলা হয়েছে। গাড়ি থেকে মিসেস আহুজা একজন ভদ্রলোকের সাথে নেমে কমপ্লেক্সের ভেতরে ঢুকেছেন। মনে হয় ওর ফ্ল্যাটেই গেছেন। আমরা কি মুভ করব? এখনই না। মিস্টার আহুজা যে ফ্ল্যাটে আছেন সেই ব্যাপারে তুমি নিশ্চিত? 100% স্যার। বি অ্যালার্ট, ওয়েট ফর মাই নেক্সট ইনস্ট্রাকশন। এর কিছু সময় আগের কথা। পুনে শহরের অন্য প্রান্তে একটা ক্যাফেতে বসে অভি ডায়েরিটা পড়ছিল। কিন্তু ডায়েরি পড়ে শেষ করার আগেই অভি প্রচণ্ড এক দুশ্চিন্তায় আক্রান্ত হয়েছে। দুশ্চিন্তা সুজয়কে নিয়ে। ফোন করে ওকে যে কিছু বলবে সেই উপায়ও নেই। সুজয়ের ফোনটা সুইচড অফ বলছে। নিশ্চয়ই কাল রাতে চার্জে বসায়নি মোবাইলটাকে। এই ভুলটা সুজয় মাঝে মধ্যেই করে, বিশেষ করে ছুটির আগের রাতে ওর মোবাইল চার্জে বসানোর কথা মনেই থাকে না। তড়িঘড়ি একটা ক্যাব বুক করে অভি এখন যাচ্ছে সুজয়ের ফ্ল্যাটের দিকে। ওখানেই সুজয় আর ঋতজার থাকার কথা, যদি না প্ল্যানটা লাস্ট মিনিটে কোনো চেঞ্জ হয়। এই মুহূর্তে সুজয়ের সাথে অভির যোগাযোগ হওয়াটা খুব জরুরি। প্রত্যেকটা মিনিট যেন খুব দীর্ঘস্থায়ী মনে হচ্ছে অভির। রাস্তা যেন আর শেষ হতেই চাইছে না। ঋতজার ডায়েরিতে মাঝে মধ্যেই যে কথাটা এসেছে সেটা যেন চোখের সামনে ভেসে উঠছে অভির। বিশ্বাস ভাঙলে তার শাস্তি তো পেতেই হবে, আর বিশ্বাসঘাতকের একটাই শাস্তি, মৃত্যু। আর ভগবান, ভগবানের অত সময় কোথায় যে তিনি শাস্তি দেবেন? তা এসব ব্যাপারে মাঝে মাঝে নিজেকেই উদ্যোগী হতে হয়। ভেবে দেখলে সুজয়ও বিশ্বাস ভেঙেছে। অভির সাথে ঋতজার ঘনিষ্ঠতা বেড়ে যেতেই সুজয় ওর যাবতীয় ব্যালেন্স হারিয়ে ফেলেছে। ভেতরের কদর্য লোভ লালসাকে আড়াল করতে পারছে না আর। খুব বড় একটা বিপদে জড়িয়ে পড়বে সুজয় যদি এখনই ওকে বাঁচানো না যায়। পারফেক্ট টাইমিং খুব দরকারি যে কোনো কাজে সাফল্য পেতে হলে। গুড জব ওয়াঘেলা। আরও একটা মৃত্যুকে আমরা শেষমেশ ঠেকাতে পেরেছি যদি ইমোশনকে দূরে সরিয়ে প্রফেশনাল বিচার বুদ্ধি দিয়ে প্রশান্ত সাহা ওর আগের কেস দুটোকে অ্যাপ্রোচ করত, তাহলে হয়তো দীপককে এভাবে হারাতে হতো না। পুনের ডেক্কানে পুলিশ কমিশনের দুবের বাংলোতে বসে ধূর্যটি সান্যাল কথাটা বলতেই ঘরে জমা হওয়া বাকি সবাই সজাগ হয়ে উঠল। ঘরে উপস্থিত জনগণের মধ্যে ডিপার্টমেন্ট থেকে সদ্য সাসপেন্ড হওয়া অফিসার প্রশান্ত সাহাও রয়েছেন। কথাটা শুনে মাথাটা নিচু করল সে। দুটো কেসে কমন ফ্যাক্টর দেখেও তোমার মনে খটকা জাগলো না, এটা আমাকে অবাক করছে প্রশান্ত। যাই হোক, দীপকের কেসটাতে যখন মিসেস আহুজা অ্যাঙ্গেল সামনে এলো আমি বুঝতে পেরেছিলাম ওইখানেই সমস্ত জট খুলবে। পুনের পুলিশ হয়তো জানে না, কিন্তু ঋতজা রায় ইন্ডিয়ান আর্মির প্রাক্তন কর্নেল আহুজাকে বিয়ে করে এখন মিসেস আহুজা, সেটা আমার জানতে তো বাকি নেই। এলিট সমাজে ঋতজার সাথে দীপকের কানেকশনটা শুধু পার্টি করার সূত্রে। এই ব্যাপারে ঠিক মেলাতে পারছিলাম না। পরে যখন জানতে পারলাম যে মানবের ভাই বিবেক আর দীপক বন্ধু ছিল, তখন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল আমার কাছে। যদিও তার আগেই আমি আমার নেটওয়ার্ক চালু করে দিয়েছিলাম। অত্যন্ত বুদ্ধিমতী এই মহিলা প্রতিটা খুন এমনভাবে করেছে যে ওকে কিছুতেই দোষী সাব্যস্ত করা যাবে না। প্রথম দুই ক্ষেত্রে নিজের ক্ষুরোধার বুদ্ধি প্রয়োগ করে যা করার করেছিল, আর দীপকের সময় তো কর্নেল সাহেবের সহযোগিতা ছিল পুরো মাত্রায়। ঋতজার মিস্টার আহুজাকে হাতে নাতে না ধরতে পারলে কোনোভাবেই কিছু প্রমাণ করা যেত না। আসলে সুজয়কে শাস্তি দেওয়ার কাজটা একটু তাড়াহুড়ো করে ফেলল ঋতজা। একে তো দীপকের কেস নিয়েও পুলিশের র্যাডারে ছিলই, দীপকের মামলা থিতিয়ে গেলে ধীরে সুস্থে কাজটা করতে পারত। সেভাবে দেখতে গেলে সুজয়ের দোষ সেরকম ছিল না।
ওই রকম সেক্সি একজন কাউকে দেখলে কার নাম ইয়ে করতে ইচ্ছে হয়। আই এম সরি প্রশান্ত, তুমি ওকে সত্যি ভালোবাসতে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। না হলে রঞ্জিত, মানব আর দীপকের লিস্টে তোমার নামও থাকতো। একটানা কথাগুলো বলে একটু থামলেন ধৈর্যটি। সামনে টেবিলে থাকা গ্লাস থেকে জল খেয়ে আবার শুরু করলেন। এর মধ্যেই ঘরে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। ভালোবাসার কাঙাল ছিল ঋতুজা। জীবনের বিভিন্ন সময়ে চেয়েছিল প্রকৃত ভালোবাসা, পেয়েছে পুরুষের বিকৃত রুচির পরিচয়। মাত্র 8 বছর বয়সে বাবা হারানো মেয়েটা মায়ের সাথে দাদুর বাড়িতে থেকে গেলেও বাড়ির বাকি লোকেদের কাছে অনাদরেই থাকত। ইন্দ্রজিৎ লোকের কাছে নিজের বড় মন দেখানোর তাগিদে পুত্রবধূ আর নাতনিকে নিজের কাছে রেখে দিলেও ছেলের মৃত্যুর জন্য আজীবন ছেলের বউকে দোষী মানতেন। অপয়া বলে পারতপক্ষে মুখ দেখতেন না বিধবা পুত্রবধূর। ঋতুজাকে ওর ঠাকুমা, জ্যাঠা, জেঠিমা কেউই ভালোবাসত না। একমাত্র ব্যতিক্রম ছিল ওর কাকু রঞ্জিত। মেধাবী ছাত্রী ঋতুজা পড়া পাগল কাকুর প্রিয় পাত্রী হয়ে উঠেছিল। আর ঋতুজাও ওর বাবার প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছিল রঞ্জিতকে। তাহলে রঞ্জিতকে মরতে হলো কেন? আপনি তো বলছেন ওটা মার্ডার ছিল। বলবো দুবে, সব ঠিকই চলছিল। মুশকিল হলো ঋতুজার শরীরে নারীর লক্ষণ প্রস্ফুটিত হতেই রঞ্জিতের নজর গেল পাল্টে। অবিবাহিত রঞ্জিতের যৌন ক্ষুধার শিকার হতে হলো ঋতুজাকে। একবার নয়, অজস্রবার। রঞ্জিত বিয়ে কেন করেনি এ ব্যাপারে সঠিক কিছু জানা যায় না, তবে ওর বিকৃত যৌনতাই হয়তো বিয়ে না করার কারণ। যাই হোক, প্রায় 9 বছর ধরে ঋতুজার ওপরে রঞ্জিতের ওই যৌন শোষণ। কাউকে বলতে পারত না ঋতুজা, কারণ বললেও কেউ বিশ্বাস করত না। ঋতুজা যে কোনো মূল্যে এই নরক থেকে মুক্তি চাইছিল। জয়েন্টে খুব ভালো রেজাল্ট করে হস্টেলে চলে যাওয়ার সুযোগ পেতেই ঋতুজা সেটা লুফে নিয়েছিল। তবে চলে যাওয়ার আগে প্রাপ্য শাস্তিটা দিতেও ভোলেনি রঞ্জিতকে। সাপকে খুব ভয় পেত রঞ্জিত। বাড়ির চারদিকে ব্লিচিং পাউডার, কার্বলিক অ্যাসিড দিতে ভুলে গেলে চাকরদের তুলোধনা করে ছাড়ত সে। ঋতুজা রঞ্জিতের এই দুর্বলতাকেই কাজে লাগালো। গ্রামের সাপুড়ে রহমতকে ঋতুজা হাত করল। অনুষ্ঠানের দিন সবাই যখন খাওয়া দাওয়া নিয়ে মূল বাড়িতে ব্যস্ত থাকবে, সেই সময় রহমত লুকিয়ে এসে ওদের গেস্ট হাউসে সাপ ছেড়ে দেবে। তাই করল রহমত, গোকরো সাপ। ওই যে কথায় আছে না, এক ছোবলেই ছবি, সেই জাতের গোকরো সাপ। অনুষ্ঠানের দিন বলে গেস্ট হাউস ফাঁকাই ছিল। রহমতের কাজ হয়ে যাওয়ার পরবর্তী ধাপ হলো রঞ্জিতকে গেস্ট হাউসে ডেকে নিয়ে আসা। আর এই কাজটা তো ঋতুজের কাছে জল ভাত। গেস্ট হাউসে ঢুকেই একাধিক বিষাক্ত সাপ দেখে রঞ্জিত আর নিজেকে সামলাতে পারেনি। প্রচণ্ড ভয়ে হার্ট ফেল করল। রহমত কাছেই ছিল। কাজ হয়ে যেতেই চটপট সাপগুলোকে ঝাঁপিতে পুড়ে হওয়া। ঋতুজার শাস্তিও দেয়া হলো, আবার মৃত্যুটা স্বাভাবিক বলেই চালানো গেল। এরপর আসি মানবের কেসে। মানবের সাথে কলেজে আলাপ হয়েছিল ঋতুজার। দুজনেই একসাথে ইঞ্জিনিয়ারিং তারপর ম্যানেজমেন্ট কোর্স করলো। একে অপরকে খুবই ভালোবাসে। একসাথে ঘর বাঁধার স্বপ্ন সার্থক হতে চলেছে। মানবকে বিশ্বাস করে ঋতুজা ওর অতীত জীবনের যন্ত্রণাদগ্ধ অভিজ্ঞতার কথা বলে দিল। ঋতুজার ভয় ছিল সব কিছু শুনে মানব ওর থেকে দূরে সরে যাবে, কিন্তু মানব তা করল না, বরং আরও আদর ভালোবাসায় ভরিয়ে দিল ঋতুজাকে। মানবের মধ্যে ওর মনের মানুষের সমস্ত গুণ আছে যাচাই করে ঋতুজা বিয়েতেও রাজি হলো। বিয়ের 1 মাস আগে একটা ট্যুরে গিয়েছিল ওরা কলেজের কয়েকজন বন্ধু। ঋতুজা আর মানবও গিয়েছিল কাপল হিসেবে। ওখানে গিয়ে মালের ঘোরে বাকি বন্ধুদের কাছে মসিহা কল্পতরু হতে চেয়েছিল মানব।
ঋতজাকে নিয়ে মানবের বন্ধুদের মনের মধ্যে বহুদিনের লালিত গোপন লালসা চরিতার্থ করাতে গিয়ে ঋতজার বিশ্বাস, ভরসা, ভালোবাসার নির্মম বলি দিয়েছিল মানব। এই তোরা তো সতীপনা কি আছে বুঝি না বাবা। এক সময় নিজের কাকা যখন যেভাবে চেয়েছে সেভাবেই দিয়েছিস, আর আজ না হয় আমাদের স্যাটিসফাই করবি। তুই কি ভাবছিস তোকে আমি ঘরের বউ করব? শোন, এতদিন আমার মতো কালচার্ড ফ্যামিলির ভালো ছেলের সাথে সম্পর্ক রাখতে পেরেছিস, এটাই তোর কাছে অনেক। কথাগুলো মানবের। ঋতুজা ওর প্রস্তাবে রাজি না হওয়াতে মানবের মুখ থেকে শুনতে হয়েছিল। ডায়েরিতে এই কথোপকথন পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রেখেছে ঋতুজা। এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। তাহলে ওখান থেকে ফিরে আসার পরে ও দাদা বিয়েতে অমত করলো না কেন? ঋতজার অসম্ভব ভালো কেরিয়ার আর পৈতৃক অগাধ সম্পত্তি এর কারণ হতে পারে। ট্যুর থেকে ফিরে মানব অনেকবার ক্ষমা চেয়েছিল ঋতজার কাছে। মানব ভেবেছিল ঋতজা ওকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু ধারণাটা যে কত বড় ভুল মানব তা বুঝতে পারেনি। ঋতজা দেয়া শাস্তিটা এড়াতে পারল না। তার মানে ওই সুইসাইড নোটটা কি জাল ছিল? না, ওটা আসলই ছিল। ছোট থেকেই রহস্য গল্পের ভক্ত ঋতজা আর মানব দুজনেই। মানব তো আবার লিখতেও পছন্দ করত। মানবের শাস্তি দেওয়ার কথা মনস্থির করার পরে ঋতজাই কায়দা করে মানবকে দিয়ে একটা সাদা কাগজে ওই সুইসাইড নোটটা লিখিয়ে নিয়েছিল। কি আবোল তাবোল বলে চলেছেন স্যার, যত মন গড়া কথাবার্তা। একটা সুইসাইডকে মার্ডার বানাতে এইসব মানে ছেঁতো যুক্তি কোর্টে টিকবে না স্যার। ওটা মার্ডারই ছিল। কোর্টে কেস টিকবে কিনা সেই বিষয়ের ব্যাপারে তোমাকে ভাবতে হবে না প্রশান্ত। জাস্ট ফর ইয়োর ইনফরমেশন, ঋতজার লিখিত স্বীকারোক্তি আছে আমাদের কাছে। ঋতজাকে যাতে হাতে নাতে ধরা যায় তার জন্য আমার নিজের হাতে তৈরি সৎ নির্ভীক এক আইনে রক্ষককে এখানে পাঠিয়েছিলাম অন্য পরিচয়ে, যার কাজই ছিল ঋতজার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে ওর দুর্বল মুহূর্তের জন্য অপেক্ষা করা। ঋতজার মতো সদা সাবধানী আর তুখর বুদ্ধিমতী মেয়েকে মাত দেওয়া সহজ কাজ ছিল না। ওকে হারাতে হলে ও দুর্বলতা খুঁজে বের করে সেই জায়গাতেই আঘাত হানতে হতো, আর সেটা সাফল্যের সাথে করেছে সুজয়ের কলেজের বন্ধু অভি ওরফে অভিলাষ বটব্যাল, আন্ডার কভার ইনভেস্টিগেটিং অফিসার, ক্রাইম ব্রাঞ্চ, কলকাতা পুলিশ। ধৈর্যটি স্যান্ডাল কথাটা বলার সাথে সাথেই সবাই ওর দিকে ঘুরে তাকাতে রীতিমতো লজ্জা পেয়ে গেল অভি। সবার চোখেই ওর প্রতি সম্ভ্রম, বিশেষ করে সুজয়ের অবস্থাটা দেখার মতো হয়েছে। মানব আর ঋতজার নতুন কেনা ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে মানব। এই কনক্লুশনে কেস ক্লোজ করেছিল প্রশান্ত। আসল ঘটনাটা হলো মানবকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল ঋতজা। মানবের পরিবারের সকলের মনের প্রচণ্ড সন্দেহ ছিল ঋতজাকে ঘিরে, কিন্তু প্রমাণের অভাবে আর প্রশান্তর প্রভাবে ঋতজা বেঁচে গেল এবারও। আমি চাকরি সূত্রে পুনে থাকাকালীন ঋতুজাকে যখন দেখলাম, চিনতে অসুবিধা হলো না মোটেই। যদিও অনেক দিন কেটে গেছিল। একদিন দীপকের সাথে মাল খেতে খেতে মনের সব রাগ দুঃখ বলে ফেললাম। দীপকের র্যাডারে চলে এলো ঋতুজা। আমরা দুজনে প্ল্যান করলাম যে দীপক ঋতুজাকে টার্গেট করে ওর সাথে বন্ধুত্ব করবে, আস্তে আস্তে ঘনিষ্ঠ হবে। তারপরে ঋতুজার বিশ্বাস অর্জনে সক্ষম হলে ঋতুজার থেকে মানবের মৃত্যুর পেছনে আসল সত্যটা জানবে। কিন্তু দীপক নিজেই ঋতুজার মায়াবী শরীরের আবেদনে হারিয়ে গেল। পরের দিকে ওর ফোকাস নষ্ট হয়ে গেছিল। আমাকে খালি বলতো ঋতুজা ইনোসেন্ট। আসলে তখন ও ঋতুজার প্রেমে মজে গেছে। আমি বারবার ফলো আপ করতাম বলে আমার ফোন রিসিভ করা বন্ধ করে দেয় এক সময়। ঋতজার মতো চালাক মেয়ে কিছুদিনের মধ্যেই দীপককে পড়ে ফেলেছিল। একটা উদ্দেশ্য নিয়ে দীপক ওর কাছে এসেছিল,
সেটা বুঝতে ঋতুজার কোনো অসুবিধেই হয়নি। দীপকের শাস্তিটা ডিউ হয়ে গিয়েছিল। এবারে ঋতুজার সাহায্যে এগিয়ে এলো আহুজা। আহুজা ঋতুজার দাম্পত্য জীবন কেমন ছিল জানি না, তবে একে অপরের প্রতি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং ছিল বলেই আমার অনুমান। দীপককে মেরে ফেলা হবে সিদ্ধান্ত নেওয়ার পরে একদিন নতুন ফ্ল্যাট দেখতে যাওয়ার নাম করে দীপককে সাথে নিয়ে শুনশান জায়গায় গিয়েছিল মিস্টার আহুজা, যেখানে বেশ কিছু বিল্ডিংয়ের কাজ হচ্ছে। ঋতুজা সাথে ছিল না। দীপককে অজ্ঞান করে ওর মোবাইল ওই জায়গাতেই সুইচ অফ করে দেন তিনি। কর্নেল সাহেব নিজের মোবাইল ফ্ল্যাটেই রেখে গিয়েছিলেন। তারপর ফ্ল্যাটে নিয়ে আসার পর দীপককে খুন করে স্বামী স্ত্রী মিলে। দীপকের বডি, পার্স, চপার যে টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকে ভরে ওই ফ্ল্যাটের একটা ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। পরে সুযোগ বুঝে সেগুলো ডাম্প করা হতো। সেদিন সুজয়ের ভাগ্যেও মৃত্যু ছিল। ওকে শাস্তি দিতেই প্ল্যান করে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল ঋতুজা। অভিলাষ, ওয়াঘেলা, দুবে সজাগ না থাকলে আজকে সুজয়কে আর আমাদের মধ্যে পেতাম না। পুনের পাট চুকল অভির। নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে আবার কোথায় ওকে যেতে হবে ডিপার্টমেন্টের মাথারা সেসব ঠিক করবে। তবে পুনে ছাড়ার আগে ঋতুজার সাথে অভি শেষবারের মতো দেখা করতে যাবে। এই ব্যাপারটা ও নিজেই ঠিক করেছে। আপাতত এরোডা জেলে রাখা হয়েছে ঋতুজাকে। অভি এখন যাচ্ছে সেখানেই। বিশ্বাস তো অভিও ভেঙেছে ঋতুজার। ডিউটির স্বার্থে ঋতুজার প্রতি ওর নির্ভেজাল ভালোবাসাকে অসম্মান করেছে নির্দ্বিধায়। ঋতুজার জীবনে ভালোবাসা সর্বনাশই ডেকে এনেছে প্রতিবার। কেস সলভ করার কাজে ঋতুজার ভালোবাসাকে ব্যবহার করার জন্য কোনোদিন হয়তো অভিকেও শাস্তি পেতে হতে পারে। সেই শাস্তি দেওয়ার সুযোগ ঋতুজা পাবে কিনা সময় বলবে। তবে অভি অপেক্ষা করে থাকবে। সেই অপেক্ষা সর্বনাশের জন্য অপেক্ষার সমতুল্য হবে।